আমেরিকান দাদার বিরিয়ানিতে এমন কি জাদু আছে যে মানুষ এত পরিমাণ যাচ্ছে? প্র্যাকটিস মেক পারফেক্ট। প্রথম দিন হয়তো অত ভালো হয়নি, তাও মানুষের ভালো লেগেছে। তুমি না ভাইরাল হওয়া খুব ইজি, কিন্তু এই ভাইরালটাকে ধরে রাখা অনেক টাফ, অনেক চ্যালেঞ্জের ব্যাপার। আচ্ছা, 7 বছর শেফ হিসেবে কাজ করে সেখান থেকে ফিরে এসে একটা ছোট হাঁড়িতে করে বিরিয়ানি নিয়ে বসা, ফ্যামিলি কতটা সাপোর্টে ছিল? যে কি করছে কিছু বুঝতে পারছিল কি? আমি বলে দিই, আমার মা স্কুলে মিড ডে মিলের রান্নার কাজ করে, মানে ওই স্কুলে গরমের থেকে এসে কোনো রকম নাকে মুখে দিয়ে আমার সাথে সমানে কাজ করে। রাতের পর রাত এমনও লোক আছে তারা আমার সাথে, আমি হসপিটালাইজ ছিলাম, রাতের পরে রাত মশার কামড় পেয়েছে বাইরে। আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে, স্পেশালি দু একজনের জন্য যারা অনেক কাছের ছিল, তারা দূরে চলে গেছে। আচ্ছা, ফুড ব্লগাররা একটু আগে আমরা আলোচনা করলাম, ওরা কতটা হেল্প করেছে তোমার বিজনেসটাকে গ্রো করার? আমরা আছি বলে ওরা ভিডিও করছে, ওদেরও সেখান থেকে আর্নিং করছে ওরা, আর ওরা আছে বলে আমরা ব্যবসা করছি। আমার বউ, আমার বৌদি আমার কাউন্টারে থাকে, তাদেরকেও গালাগালি দিয়ে চলে। আমেরিকান দাদার এখন তার টাইমে দাঁড়িয়ে মান্থলি ইনকাম করতে, দেবদাকে কিন্তু আমরা সবাই দেবদা হিসাবে চিনি, কিন্তু দেবদার আসল নাম যে দীপক অধিকারী। রিসেন্টলি দেখা যাচ্ছে যে বিরিয়ানিতে অনেকে 1 কেজি 1.5 কেজি ঘি ইউজ করছে। তুমি 1 কাপ চা বানাতে যদি যতটা চিনি লাগে তার থেকে তুমি বেশি চিনি দিয়ে ফেলো, সেই জিনিসটা তো সুস্বাদু হবে, খেতে পারবে না। কম, তোমাদের এখানে কম বিরিয়ানির দোকান আছে, বিরিয়ানির শহর চলছে না, সব দোকান চলছে সব রকম ভাবে। রাত 9টার পরে দেখবে সব দোকানে বিরিয়ানি শেষ। উজ্জ্বলদার বিরিয়ানি 10-এ 10, বাচ্চার বিরিয়ানি 10-এ 9, আমার বিরিয়ানি 10-এ 0। হাই গাইস, আমি সুমন, আর পডকাস্ট বেলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টে আমরা যার সাথে কথা বলবো, যার বিষয়ে জানবো, তাকে আলাদা করে পরিচয় দেওয়ার খুব একটা দরকার নেই। কারণটা হলো, এখনকার সময় দাঁড়িয়ে বাংলার প্রতিটা মানুষই তাকে কম বেশি চেনে। তার নাম হলো ওয়ান অ্যান্ড অনলি দীপঙ্কর অধিকারী, একে আমেরিকান দাদার বিরিয়ানি। সো ওয়েলকাম দাদা। নমস্কার। কেমন আছো? খুব ভালো আছি। ওকে, আচ্ছা, আমরা বিজনেসে যাব, কিন্তু তার আগে তোমার বিষয়ে আমার খুব জানার ইচ্ছা আছে। তোমার যেই স্ট্রাগল লাইফটা ছিল, সেটা ছোটবেলা থেকেও হতে পারে, ঠিক আছে, বা তুমি যেটা আমেরিকায় গিয়ে বা বিদেশে কাজ করে যেইগুলো তুমি জ্ঞানগুলো অর্জন করেছো, সেই বিষয়ে আমাদের যদি একটু বলো। ঠিকই বলেছো, স্ট্রাগলটা সেই ছোটবেলা থেকেই শুরু হয়েছে। তোমরা কম বেশি জানবে, মানে আমাদের সেই সময় আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিতাম, তারপর ঠিক আমাদের 3 মাসের একটা গ্যাপ থাকতো রেজাল্ট বেরোনো। তো ওই 3 মাসে, ওই সময় থেকে আমার স্ট্রাগলটা শুরু হয়েছে। ওই 3 মাসে আমি কি করতাম, ভোরবেলা উঠে পেপার দিতাম লোকের বাড়িতে, নিউজ পেপার, ওকে, সেটা দিতাম। ওইখান থেকে আমার স্ট্রাগলটা শুরু হয়। তারপরে বাবা চাকরি করতেন ঠিকই, কিন্তু বাবা একটু শারীরিক অসুস্থতার জন্য ঠিকঠাক মতন ডিউটি যেতে পারতেন না। তারপরে বাবা নিজেই একদিন ডেকে বললো যে নিজের পড়াশোনার খরচাটা বাবা নিজেই চালাতে হবে। তারপরে ওই 11-এ যখন উঠলাম, তখন পেপার দেওয়ার কাজটা সকালে করতাম, তার পাশাপাশি ওই মেডিকেলের সেলসের, তখন তো আর মেডিকেলের সেলসে মানে ওষুধ দোকানে দোকানে যে ডিস্ট্রিবিউটর হয়ে গিয়ে পৌঁছে দিতাম সপ্তাহে 2 দিন। তখন তোমার বয়স কত ছিল? তখন বয়স কত, ওই 18-19 বছর হবে, 18 বছরই। তো দোকানে সপ্তাহে 2 দিন দোকানে দোকানে গিয়ে মানে ওষুধ সাপ্লাই করতাম, আবার স্কুলে এসে পড়াশোনা করতাম, আর নিজের মতন পড়াশোনা করতাম। তারপরে তো ফার্স্ট ইয়ারে ওঠার পরে বাবা মানে অকাল পয়নি যাকে বলা যায়, সুস্থই ছিল, হঠাৎ করে মারা যায়। তারপরে নিজে কাজ করতে শুরু করলাম, পড়াশোনা করতাম, তখন ফার্স্ট ইয়ারে পড়ি। তারপরে সংসারের হাল দাদা ধরলো, পড়াশোনা করলাম, কাজও করলাম। তোমরা দুই ভাই? তো তারপরে কাজবাজ করে, তারপরে যখন কলেজে উঠলাম, তারপরে একটা ছোট্ট একটা চাকরি পেয়েছিলাম। চাকরি বলতে কি, ওই এয়ারসেল নাম শুনেছো তো? হ্যাঁ, নেটওয়ার্ক থেকে। এয়ারসেলে আমি হাবড়া অশোকনগরে আমি ব্যানার পোস্টার লাগাতাম, মানে কি কি অফার আসছে না আসছে, ট্যারিফ আসছে, সেইগুলো দোকানে দোকানে গিয়ে ব্যানার পোস্টার লাগাতাম। ওদের মার্কেটিং ম্যাটেরিয়াল, মেইনলি পোস্টার যেগুলো আসছে ওগুলো টানাতাম। তো ওই করে 2.5 বছর ওই চাকরিটা করে একটুখানি পয়সা করি জমিয়ে, তারপরে হোটেল ম্যানেজমেন্ট করলাম। তো হোটেল ম্যানেজমেন্ট তো করলাম নিজের পয়সা দিয়ে। এবার তারপর হাবড়াতেই? না, সেটা ঠাকুরনগর থেকে করেছিলাম। তো বেসিক্যালি ওরা একটু ট্রেনিং দিয়ে ওরা বিদেশে পাঠিয়ে দেয়। এবার 6 মাস করার পরে বিদেশে চাকরিও হলো। তারপরে দাদার সহযোগিতায়, মানে পড়াশোনাটা নিজের খরচায় চালিয়েছি, এবার বিদেশে যেতে গেলে একটা অর্থের প্রয়োজন হয়, সেটা দাদার সহযোগিতায় দাদা পয়সা করে দিল, বিদেশ চলে গেলাম।
ওই যে বিদেশে গেলাম তারপর থেকে আর পেছনে তাকাতে হয়নি। বিদেশে কাজ করলাম, দীর্ঘ 7 বছরের এক্সপিরিয়েন্স, তার মধ্যে দুবাইতে কাজ করেছি, ওমানে কাজ করেছি, লাস্ট তো মানে আমেরিকা থেকে ফিরে এসেছি অ্যাজ এ সেফ। অ্যাজ এ শেফ, অ্যাজ এ কন্টিনেন্টাল শেফ। ওকে। তো তারপরে তো এখানে ফিরে এসে লকডাউন পড়ে গেল, অনেক সময় নষ্ট করলাম। তারপরে হঠাৎই মানে বিরিয়ানিটা নিয়ে কাজ করা শুরু করলাম হঠাৎই। তবে কাজ করা থেকে মানে যেদিনকার থেকে বিরিয়ানিটা শুরু করেছিলাম তারপর থেকে ডিমোটিভেট হইনি, ওকে। রেসপন্স ভালোই এসেছিল। ওকে। ধীরে ধীরে মানে সেই সময় থেকে চলে আসছে বিরিয়ানিটা এখন পর্যন্ত। আমি এই জায়গাটায়, ভবিষ্যতে কি হবে জানি না, তবে এই ব্যবসা নিয়ে আমার পরিচিতি যতটা। ওকে। অ্যাজ এ শেফ সেক্ষেত্রে বিরিয়ানি নিয়ে ব্যবসা এটা কি আগের থেকেই মাথায় ছিল নাকি নতুন নতুন না, সবাই মাথায় এটা ছিল যে সারা জীবন তো বিদেশে আমি থাকতে পারবো না, দেশে এসে আমাকে কিছু করতে হবে। ওকে। কিন্তু এটা মাথায় ছিল না যে বিরিয়ানি নিয়েই করবো। তো অনেকের মনে প্রশ্ন যে কেন বিরিয়ানি, যে তুমি তো কন্টিনেন্টাল শেফ, তাহলে তুমি কেন বিরিয়ানিটাই কেন? এবার দেখো, কন্টিনেন্টাল শেফ আমি যদি আমার যেখানে আমি ব্যবসা করছি, ধরো এখন আমি পার ডে 1000 প্লেট বিরিয়ানি সেল করি। এবার আমি যদি কন্টিনেন্টাল নিয়ে কাজ করতাম, আমি যদি পিৎজা বা পাস্তা বানাতাম, পার ডে কিন্তু আমি 1000 প্লেট পিৎজা পাস্তা বেচতে পারতাম না। আর অশোকনগর বা হাবড়ার বুকে দাঁড়িয়ে অতটা সেল হওয়া না, একদম টাফ ব্যাপার। তো যখন আমি চাকরি করতাম আমার থিঙ্কিং একরকম ছিল, যখন আমি বিজনেস করলাম আমার থিঙ্কিং বিজনেসম্যানের মতনই হয়েছিল। আর এটাই স্বাভাবিক, একজন বিজনেসম্যানের থিঙ্কিং বিজনেসম্যানের মতনই হওয়া। তো আমি দেখলাম কি করলে আমার বিজনেসটা ভালো হবে। আর আমরা কম বেশি তো জানি বিরিয়ানি বাঙালির ক্রেজ একদম। আর তারপরে বিরিয়ানির সাথে টক্কর দেওয়ার মতন খাবার এখন পর্যন্ত মার্কেটে আসেনি কোনো। একদম, এটা কম বেশি জানবে যে একটার মধ্যে আলু পাচ্ছ, মাংস পাচ্ছ, রাইস পাচ্ছ। তুমি আলাদা করে ফ্রাইড রাইস নিলে তোমার সাথে চিলি চিকেন নিতে হবে, পোলাও নিলে কষা মাংস নিতে হবে, একটা ভেরিয়েন্ট আছে না। কিন্তু বিরিয়ানিটার সাথে তুমি চাপ না দিলেও তুমি বিরিয়ানি কিন্তু খেতে পারবে। সেটাই। তা আমি ভেবেছি আমার বিরিয়ানি যখন বাঙালির ক্রেজ, বিরিয়ানিতে ব্যবসা ভালো হবে, তা বিরিয়ানি দিয়ে শুরু করেছি। এটাই কারণ, আর কোনো কারণ নেই। মানে এই সময়টা কি কোনো ইন্সপায়ার করার কোনো লোক ছিল, মানে কাউকে দেখে, মানে ডিবাপি, দাদা বৌদি বা আর্সেনালের মতো বড় বড় ব্র্যান্ড যারা আছে? আমি হ্যাঁ দাদা বৌদির কথা বলবো। হতাশাগ্রস্ত ছিলাম, কি করব না করব, তার মধ্যে লকডাউন। তো একদিনই হঠাৎ সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে সুরজিৎ সাহার একটা ভিডিও দেখি, যেটা দাদা বৌদির মেকিং ভিডিও উনি দেখিয়েছে। তা দেখে আমার মনে হয়েছিল যে এটা করা যেতেই পারে, হয়তো সেই লেভেলের হবে না কিন্তু শুরু তো করা যেতে পারে। তারপরে আমাদের অশোকনগরে সেই সময়, মানে এখন তো ধরো অশোকনগরে অনেক বিরিয়ানি ভাইরাল দোকান আছে, সেই সময় যিনি আর কি কম দামে যে বিরিয়ানিটা অশোকনগরে, তখন সেই সময় তিনি ওই 20 কিলো 40 কিলো চালের বিরিয়ানি একদিনে বেচতো। সে হয়তো এখন বিজনেসের মধ্যে নেই, তার আর একটা বিজনেস আছে, সে করে না। তো আমি ভাবলাম যে সে এত সেল করে, আমি একবার গিয়ে খাই না, দেখি না কিরকম। তো আমি তাকে ছোট না করে বলছি, বিরিয়ানি দেখো, বিরিয়ানি ভালো খারাপ আমারও হয়। তো ওই বিরিয়ানিটা খেয়ে আমার মনে হয়েছে সে যদি এই কোয়ালিটির বিরিয়ানি এতটা পরিমাণে বিক্রি করতে পারে, তাহলে আমি কেন পারবো না। তো সেই ক্ষেত্রে তারপর থেকে বিরিয়ানির দোকান দেওয়া। হঠাৎই একদিন, মানে আমার বিরিয়ানির দোকানে তুমি গেলে বুঝবে, মানে দর্শকরা জানে যারা যায়, এখন একটু সেট আপ করতে পেরেছি। কিন্তু সেই সময় আমি একটা বেঞ্চ নিয়ে বসতাম, আর একটা টুলের মধ্যে, এরকম একটা টুলের মধ্যে একটা গামলা ছিল, গামলার উপরে হাঁড়িটা রাখতাম। মানে ওই উপরে শুধু একটা ছাতা ছিল, একদম শুরুর দিকে। ছাতাটাও আমার না, অন্য একজনের কাছ থেকে ধার করে নেওয়া ছাতা। তো যাই হোক, সেটা ওইভাবে করে শুরু করা, 3 কিলো চাল দিয়ে শুরু করেছিলাম। তো তারপর থেকে মানে যারা খেয়েছে, দেখো একটা এক্সপিরিয়েন্স তো একটা আছে রান্না, যেহেতু এজ এ শেফ কাজ করেছি, কোন ভালো, মানে দেখলেই বুঝে যায় যে ভালো মন্দ জিনিসটা ঠিক অ্যাবজর্ব করতে পারি। তো সেইভাবে ওই মেকিং ভিডিওটা দেখে, মানে আস্তে আস্তে করে বলে না, প্র্যাকটিস মেক পারফেক্ট। প্রথম দিন হয়তো অত ভালো হয়নি, তাও মানুষের ভালো লেগেছে। প্রফেশনালি প্রথম দিন বানাতে পারিনি, আমরা ঘরোয়া বিরিয়ানি যেরকম বানাই ঠিক সেরকমই হয়েছিল। এখন যেরকম বানালে প্রফেশনালি হয়, তো এই করতে 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 আজকে এই জায়গাটায়। কিন্তু মানুষজন কিন্তু খুব ভালো রেসপন্স দিয়েছিল, মানুষজন খুব ভালো খেয়েছে বলেই কিন্তু আজকে আমার যতটাই ব্যবসায় বৃদ্ধি পেয়েছে তাদের জন্যই বলুন, তাদের সাপোর্টেই। অ্যাজ এ শেফ তুমি কি খাওয়ানোর আগে তুমি কি নিজে খেয়ে দেখো? আগে দেখতাম, ওকে, মাঝখানে দেখা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু পুরোটা কাজ যেহেতু আমাকে একা, আমার সবাই মিলে করতে হয়, আমাদের কাজটা একটু টিম ওয়ার্কের কাজ। তো মাঝখানে 2-1 দিন বিরিয়ানি একটু গন্ডগোল হয়ে গেছিল, মেকিং এ গন্ডগোল হয়ে গেছিল, চালের সমস্যা ছিল। তো ওই সময়টা হওয়ার পরে এখন আমি, মানে ওই জায়গাটা থেকে আমি কাউকে ইয়ে করি না, মানে আমি
শত অসুস্থতা থাকলেও আমি ঠিক ওই জায়গাটায় কাউকে ভরসা করতে পারি না যেখানে মেকিং হয়। মেন শেফ কি তুমি এখনো? মেন শেফ বলো বা আমি ধরতে পারো, কিন্তু আরেকজন যে আছে আমার যে ছোট ভাই, মানে ওই বানায়, সামনে থেকে দেখাশোনা করি আমি। ওকে, মানে বানায় ঠিকইও, কিন্তু সবকিছু আমার ইনস্ট্রাকশনেই হয়। কারণ আমি মনে করি দেখো যে আমার ব্যবসাটা আমার থেকে ভালো, মানে ভালোবেসে আমার থেকে কেউ বেশি করবে না। হ্যাঁ, ওই জায়গাটা কেন আমি কাউকে ইয়ে করি না জানো তো? ধরো তোমার কাছে খোয়া ক্ষীর নেই, বা তোমার কাছে এই মুহূর্তে আলু বোখরা নেই, অন্য কেউ হলে কি করবে, ও দিয়ে দিই একটা হাড়ির ব্যাপার তো। তারা কিন্তু সেই জায়গাটায় কিন্তু বলবে ঠিক আছে আবার এখন দোকানে যাবো নিয়ে আসবো, যাক দিয়ে দিই একটা হাড়ি দোকানে দিই। সেটাই। কিন্তু আমি থাকলে কিন্তু ওই ওই কম্প্রোমাইজটা কিন্তু আমি করবো না। সেটাই। কিন্তু ওর জন্যই আমি ওই জায়গাটায় মানে দাঁড়িয়েই থাকি। আমার নিজের হাতে এখনো কাজ করি, যে আমি ওই জায়গাটা কাউকে ঠিক বিশ্বাস করি না। সবাই যারা বানায় সবাই আমার কাছের লোক, সবাই খুব ভালো বিশ্বাসী, কিন্তু ওই জায়গাটা থেকে আমি কাউকে ভরসা পাই না। কারণ একটা নাম কামাতে অনেক সময় লাগে, কিন্তু এটা যেতে মানে 2-1 দিনের ব্যাপার। ওই জন্য আমি ওই জায়গাটা কাউকে কম্প্রোমাইজ করি না। আমি নিজে থাকি, নিজের ব্যবসাটা মানে কোনো কিছু আমি আর কস্টিং এর দিকে আমি তাকাই না, কখনো কোনোদিনও তাকাই না। আমার একটাই ইয়ে থাকে যে মানুষজন এত দূর থেকে আসছে তাদের এক্সপেকটেশন নিয়ে। ধরো যেই মানুষটা ব্যারাকপুর থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে, তার তো 200 টাকা 300 টাকা তেল খরচা হচ্ছে, তারপরে গিয়ে আমার বিরিয়ানিটা লাইনে দাঁড়িয়ে গিয়ে খেতে হচ্ছে, দেখা গেল তার ওভারঅল 500 টাকা খরচা। 500 টাকায় তো বড় বড় ব্র্যান্ডের দোকানে গিয়ে এসিতে বসে বিরিয়ানি খেতে পারে। তাহলে কেন আমার কাছে যাচ্ছে? নিশ্চয়ই হয়তো আমাকে ভালোবাসছে বা আমার থেকে দেখে যাচ্ছে। তাহলে তার যে যাওয়াটা, যার যে এক্সপেকটেশন নিয়ে যাচ্ছে, সেটা যেন কখনো ব্রেক না হয়, সেটা যেন সার্থক হয়। হ্যাঁ, যখন একটা মানুষ যখন বলে না যে দাদা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে খেলাম, কিন্তু লাইনে দাঁড়ানোটা সার্থক হয়েছে, খুব সুন্দর খেলাম, তখনের যে ফিলিংসটা, তুমি সেই জিনিসটা তুমি পয়সা দিয়ে কখনো কিনতে পারবে না। সেটাই, ওইটাকে তোমাকে অর্জন করতে হবে। আর তোমার কাছে তুমি কখনোই ভাববে না যে ওইটা হয়ে গেছে, মনে হয় আমার আজকে 3 কিলো থেকে শুরু করেছি, আমার এখন 160 কিলো 170 কিলো চাল যাচ্ছে, মনে হয় আমার সাকসেস হয়ে গেছে। তোমাকে সাকসেস প্রত্যেক দিন হতে হবে। সেটাই, প্রত্যেক দিন তোমার কাছে একটা চ্যালেঞ্জ। প্রত্যেক দিন যত কাস্টমার আসে তাদেরকে ভালো খাওয়া যাবে। তুমি যখনই ভেবে নেবে যে আমি হয়ে গেছে আমার, সেদিনকার থেকে তোমার পতন শুরু হবে। একদম। তো যারা ব্যবসা করছো, যারা এই লাইনে আছো, সাকসেস বলে কিছু নেই, তোমাকে রেগুলার সাকসেস হতে হবে। যে 1000টা লোক তোমার দোকানে আসছে, রেগুলার তোমাকে ভালো খাওয়াতে হবে তাদেরকে, ওই রেগুলার বেসিস তোমাকে সাকসেস হতে হবে। তোমাকে কখনোই ভাবতে হবে না যে আমি সাকসেস হয়ে গেছি, তাহলে সেই দিনকার থেকে তোমার পতন শুরু। ওকে, আচ্ছা, তখন বললে যে নিজে একা একা শুরু করেছিলে, আর এখনকার টাইমে দাঁড়িয়ে তোমার দোকানে টোটাল কতজন স্টাফ কাজ করছে? এখন না, আমি এটা বলিনি, একা শুরু করিনি, আমার সাথে আমার ফ্যামিলি ছিল। আমার বৌদি ছিল, আমার মা ছিল, আমার ভাই ছিল। এখন তোমাদের বৌদি এসছে, আগেও করেছে, এখনো করছে, কিন্তু সেই সময়টা আমার ফ্যামিলি, আমার মা, আমি বলে দিই, আমার মা স্কুলে মিড ডে মিলের রান্নার কাজ করে। মানে ওই স্কুলে গরমের থেকে এসে কোন রকম নাকে মুখে দিয়ে আমার সাথে সমানে কাজ করেছে। আমার বৌদি আমার সাথে কাজ করেছে, তারা এখনো আমার সাথে রয়েছে, এখনো আমার দোকানে কাজ করে। মানে কাজ করে মানে সাহায্য করে আমাকে, তারা কোনো পয়সা নেয় না আমার কাছ থেকে, তারা হেল্প করে আমাকে। তো সেই দিনকারে শুরু করেছিলাম। আর এখন 6 জন স্টাফ আছে, তাদেরকে বাদ দিয়ে, ইনক্লুডিং আমাকে নিয়ে 10 জন স্টাফ আমার দোকানে। আর আমি একটা কথাই বারংবার বলি, যে 6 জন স্টাফ আমার কাছে আছে, ভগবানের আশীর্বাদে তাদের যেন আমি চালিয়ে নিতে পারি। মানে তারা তো আমার উপর ডিপেন্ড, তোমাদের উপর ডিপেন্ড, আমার ব্যবসার উপর ডিপেন্ড, তোমাদের উপর ডিপেন্ড এর জন্য যে তোমরা যাচ্ছ বলে আমার বিজনেস হচ্ছে, আমার বিজনেস হচ্ছে বলে আমরা তাকে পয়সা দিয়ে 5 জনকে খাওয়াতে পারছি। একদম, ওরাও আমার ফ্যামিলির মতো। ওরা তো অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার, কিন্তু ওরাও তো আমার উপর ডিপেন্ডেন্ট। আমি যেন সারা জীবন এইভাবে ওদেরকে চালিয়ে যেতে পারি। আর ওদের চালাতে পারলে অটোমেটিক আমার আসবে, কারণ আমি তো আমার ইনকাম থেকে ওদের দিই। আমার 10 টাকা ইনকাম হলে ওদের 5 টাকা দিই, 5 টাকা আমি রাখি। ওদের চালাতে পারলে আমার চলে যাবে। আর এটাই শুধু বলি যে আমি যেন ওদের সারা জীবন চালাতে পারি। ওকে, আচ্ছা, 7 বছর শেফ হিসেবে কাজ করে সেখান থেকে ফিরে এসে, সেখানে একটা মোটা টাকা ইনকাম করছিলে তুমি অলরেডি, সেখান থেকে ফিরে এসে একটা ছোট হাঁড়িতে করে বিরিয়ানি নিয়ে বসা, ফ্যামিলি কতটা সাপোর্টে ছিল, যে কি করছে কিছু বুঝতে পারছিল কি? সেই এই বিরিয়ানির হাঁড়িটা নিয়ে বসতে আমার 1টা বছর সময় লেগেছে।
ওকে, আমি একটা বছর ভেবেছি যে আমি করব কি করব না, মেন্টালি প্রিপেয়ার। হ্যাঁ যে করবো কিনা। লোকে বলবে ও ইউএস থেকে এসে ফুটপাতে বিরিয়ানি বেচছে, হুম, কিন্তু আমি এখন এটা রিয়ালাইজ করছি যে ওই একটা বছর যদি আমি না ভেবে যদি ওই একটা বছর আগে শুরু করতে পারতাম, হ্যাঁ, হয়তো আমার জায়গাটা একটু বড় হতো, একদম আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা বড় হতো। কিন্তু ওই একদম। একটা বছর আমি পিছিয়ে। সেটাই। তুমি বলছিলে না যে তোমার যে ভুল কিছু করেছো কিনা, মানে জীবনে কোনো কিছু ভুল করেছো কিনা, হুম, হুম, ওই ভুল করার মধ্যে তুমি হয়তো কোশ্চেনটা পরে করবে, আমি অ্যান্সার দেবো। ওই হুম। একটা ভুল হচ্ছে এটা, যে আমি কেন একটা বছর আগে করি। ওকে। আচ্ছা দাদা, আমেরিকান দাদার বিরিয়ানি, এই আমেরিকান দাদার বিরিয়ানির নামটা কিভাবে আসলো? নামটা এসছে ফুড ব্লগার দাদা, মানে সোশ্যাল মিডিয়া থেকে এসছে। হ্যাঁ, হ্যাঁ, প্রথম প্রথম দেখা গেলে যখন প্রথম প্রথম আহ, মানে প্রথম প্রথম যারা এসছিলেন আমার কাছে ব্লগ করতে, তারা ওই মানে ব্লগিংটা না এখনের মতন ছিল না। আমি আমি যেই সময় ভাইরাল হয়েছিলাম তখন ওই, এখন যেমন কেউ ক্যামেরা নিয়ে বলছে না দাদা কোথায় যাচ্ছ, আজকে যেমন আজকে বলছে দাদা কোথায় যাচ্ছ এটা ক্যামেরা হাতে নিয়ে, হুম, কিন্তু তখনের ফুড ব্লগিংটা তখন এরকম ছিল না, তখন প্রপার হতো, হুম, ফুড ব্লগিং হতো। হুম, তো সেই সময় যারা এসছিলেন আমার দোকানে, তারা ওই কথায় কথায় তারা জিজ্ঞেস করতেন যে দাদা তুমি বিরিয়ানি আগে কি করতে, কেন ওই বিরিয়ানির লাইনে আসলে। তো কোথাও গিয়ে ওই ওই কোশ্চেনের অ্যান্সার দিতে দিতেই কোথাও গিয়ে এইটা এসছে যে আমি 7 বছর দীর্ঘ মানে বিদেশে চাকরি করেছি। লাস্ট কোথায় করেছো? আমি ইউএস থেকে ফিরে এসেছি। হুম। তো ওই করতে করতে প্রথমে একটা দুটোতে হচ্ছে বিলেজ ফেরত আসলো, তারপরে একটা ভিডিওতে আসলো আমেরিকান ফেরত। Okay. ওইটা হতে হতে আস্তে আস্তে ওই আমেরিকান ফেরতটাকে মানে কনভার্ট করে এখন আমেরিকান দাদা হয়ে গেছে। এটা কি তোমার রাখা নাকি ওদেরই? না, ব্লগারদের দেওয়াই নাম, সোশ্যাল মিডিয়ার দেওয়া নাম। ওকে। তা আমি দেখছি এখন এই নামটাই মানুষ বেশি পরিচিত। হ্যাঁ, তো এই নামটা বড় একটা মানে দোকানের নামটা এইভাবেই করে দিই। হোর্ডিং এ ওই নামটাই যেরকম থাকবে। একটা মানুষের নাম দেখো, দেবদাকে কিন্তু আমরা সবাই দেবদা হিসাবে চিনি, কিন্তু দেবদার আসল নাম যে দীপক অধিকারী, সেটাই, দেবদার কিন্তু ওই আধার কার্ডে কিন্তু ওই দীপক অধিকারী লেখা আছে, অধিকারী লেখা আছে, কিন্তু ডাকি আমরা সবাই দেবদা না। দেবদা বলে। আমার আমার দোকানের আধার কার্ড প্যান কার্ডে মানে ডকুমেন্টসে সবকিছুতে পেটুকি লেখা, পেটুক ফ্যামিলি রেস্টুরেন্ট এন্ড ক্যাটারার। হুম, কিন্তু এই ডাক নাম হিসাবে আমেরিকান দাদা। আমেরিকান দাদা। বুঝাতে পারলাম যে একদম। জিনিসটা কোনটা, এটা একটা সবাই চিনে, এই নামে চিনে ওর জন্য। আচ্ছা, ফুড ব্লগাররা একটু আগে আমরা আলোচনা করলাম, ওরা কতটা হেল্প করেছে তোমার বিজনেসটাকে গ্রো করার জন্য? আমি যদি মানে আমার বিজনেসে ক্রেডিট দিই, হ্যাঁ, অবশ্যই দেখো ফুড ব্লগারদের কথাই বলি আমরা, না মানে যারা বিজনেসম্যান তারা সবসময় বলি আমাদের কাস্টমার যারা, ক্রেতা যারা, তাদেরকে আমরা ভগবান হিসেবে মানি। একদম, তুমি শুনবে এই কথাটা। একদম। আর আমি একটা শর্টকাট কথা বলি, যদি আমরা যদি আমাদের কাস্টমারকে ভগবান হিসেবে মানি, হুম। ফুড ব্লগার যারা দেবদেবী মানে যারা আছে দিদি দাদারা, তাদেরকে আমি দেবদেবী হিসেবে মানি। কারণ ফুড ব্লগাররাই আমাকে মানুষজনকে চিনিয়েছে, মানুষজনকে আমাকে চিনিয়েছে। ওকে। তারা আমি যেই গ্রামে ব্যবসা করি, তোমরা গেলে বুঝবে, ওই হাবড়া অশোকনগর থেকে 5 কিলোমিটার ভেতরে। হুম, আমি ওইখানে যত কম দামে এই বিরিয়ানি, যত ভালোই বিরিয়ানি দিই, আমাকে মানুষজন চিনতো না। আমাকে মানুষজনকে চিনিয়েছে কিন্তু এই ফুড ব্লগাররা। আর তাদের এই ঋণ আমি জীবনে কোনোদিনও শোধ করতে পারবো না। আর তাদের কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো, যে তাদের জন্যই হয়তো আমার বিজনেসটা আজকে এখানে। তারপরে আছে আমার ফুড কোয়ালিটি আছে, আমার বিহেভিয়ার আছে। হুম। কিন্তু মানুষজনকে আজকে কলকাতা থেকে যেই মানুষজন আসছে, তারা তো পার্সোনালি কেউ আমাকে চেনে না। সেটাই। বা ব্যারাকপুর থেকে কত দূর দূর থেকে, বাংলাদেশ থেকে লোক আসছে, আসানসোল থেকে আসে, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, সব জায়গা থেকে লোক আসে আমার দোকানে। এটা কোনো অহংকারী কথা না, কিন্তু তারা তো আসছে, সেটাই। তারা এসছে কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে। হুম। আর সোশ্যাল মিডিয়াতে আমাদের রিপ্রেজেন্ট কে করছে? এই ফুড ব্লগাররা। তো আমার যদি কোনোদিনও সামর্থ্য হয়, এদেরকে তো আমি সবসময় কৃতজ্ঞতা জানাই, ওই আমিও এরকম বড় বড় করে লিখবো থ্যাংক ইউ ফুড ব্লগার্স। ওকে। আর আমি মনে করি যারা আমার জন্য করেছে, আমার বাবা মা এটা বলেছে যে কেউ যদি তোমার উপরে যদি কেউ তোমাকে যদি কেউ হেল্প করে, তাদের কৃতজ্ঞতা জানো। একদম। আর আমি এই কৃতজ্ঞতাটা সারা জীবনে জানাবো। ওকে। আর আমি বারবার করে একটা কথা বলছি, থ্যাংক ইউ ফুড ব্লগার্স। স্পেসিফিক্যালি কাউকে? সবাই, ছোট থেকে বড়, নতুন থেকে পুরনো। শুধু যদি দেখো, প্রথম যে আমার ভিডিও করে সে হচ্ছে বাঙালি স্ট্রিট ফুড নামে 3টে ছেলে, তোমরা কম বেশি জানবে, হ্যাঁ, আমাদের অশোকনগরের ছোট ছোট ভাই। হুম, ওরা আমাদের ফার্স্ট আমাকে প্রমোট করে। সেই সময় আমার বিরিয়ানির দাম ছিল 60 টাকা। ওকে। ঠিক আছে, চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানির দাম তখন কি আনলিমিটেড ছিল? হ্যাঁ, তখন আনলিমিটেড ছিল। এত হাইপ হয়নি জিনিসটা নিয়ে, ওকে। মানুষজন চিনতোই না, আশেপাশে লোকরা খেত। হুম। তো তারপরে আসলো সৃজিতদা, Okay. সৃজিতদার পরে আসলো হুম। পায়েলের রান্নাঘর। হুম। তারপর থেকে আর পেছনে তাকাতে হয়নি। তারপর থেকে বড় ছোট মানে আমি স্পেশালি 3 জনের নাম, 3 জনকে আমার বেশি মনে আছে।
যেহেতু এরা ফার্স্টের দিকে ছিল। কলকাতা থেকে প্রথম আসে পায়েল, হ্যাঁ, আর বাইরে থেকে বলতে বাঙালি স্ট্রিট ফুডের পরে সৃজিত দা আসে। হ্যাঁ, সৃজিত দা সেই সময় ফলোয়ার ছিল 88,000, আজকে তো 4.5 লাখের 4.5 লাখের কাছাকাছি। তো যাই হোক, তো পায়েল দিল তখন কত, পায়েল দিল তখন ওরকমই ছিল, এখন তো নয় 2 লাখ 2.5 লাখ হয়েছে। ওরা কিন্তু ফার্স্ট আমাকে প্রমোট করে বাঙালি স্ট্রিট ফুডের পরে। তো তারপরে তো অনেক মানুষ, মানে আমার আইডল ছিল মানে সুরজিৎ সাহা, যাকে দেখে আমি বিজনেস, হ্যাঁ, যাকে দেখে আমি ব্যবসা শুরু করেছিলাম, যার ভিডিও দেখে। এই দাদাও এসছে, অনেক বড় বড় ফুড ব্লগাররা এসছে আমার, মানে তাদেরকে না আমি একটা সময় মেলও পর্যন্ত করেছিলাম যে আসো তোমরা ভিডিও, আসো আমাকে আমার ভিডিও, বা মানে সৃজিত আসার পরে আমি আমার ভিডিও ইয়ে করে তাদেরকে পাঠিয়েছিলাম। তারা একমাত্র শোনাই আছে যে মেলের রিপ্লাই দিয়েছিল, হ্যাঁ দাদা যাবো, হ্যাঁ বং ইনসেন্স, তো তারা মেলে রিপ্লাই দেয়নি, কিন্তু তারা, আমার এটাই ভালো লাগছে যে তারা পরে এসছে আমার সাথে, আমাকে হেল্প করেছে, আমার সাথে এসে আমার ভিডিও করেছে। একটা সময় যাদেরকে আমি মেল করে তাদের কাছে রিপ্লাই পাইনি, তারাও আমার কাঁধের সাথে এসে আমার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, আমাকে তুলেছে সবার। ওকে, আচ্ছা, এই ফুড ব্লগাররা যারা তোমাকে বললে না, সব ফুড ব্লগার, একটা কথা বলি, আজকালকার যুগে না পেটের ভাতটা জোগাড় করে দেওয়া না অনেক একটা টাফ ব্যাপার, সেটা কিন্তু ওরা করেছে। আমাদের মতন ছোট ছোট যারা স্ট্রিট ফুড ভেন্ডার যাদের, তাদের ব্যবসা কিন্তু তারা তুলেছে। একদম তাদের ক্রেডিট, এটা তাদের ক্রেডিট দিতে হবে। এটা মানুষজন তাদেরকে যতই বাজে কথা বলুক, কিন্তু তাদের জন্যই কিন্তু আমরা, সেটাই, তাদের কৃতজ্ঞতা জানাতে হবে। মানুষ তোমাদের চিনতে পারছে, একদম, ওরা ছাড়া আমরা কিছুই না। এবার তুমি বলতে পারো যে তোমাদের ছাড়া কি ওরা কিছু না, আমরা একে অপরের পরিপূরক। আমরা আছি বলে ওরা ভিডিও করছে, ওদেরও সেখান থেকে আর্নিং করছে ওরা, আর ওরা আছে বলে আমরা ব্যবসা করছি। একটা মানুষ, অনেকে বলে না যে ফ্রি খায়, এই ব্যাপারটা আমি বলি, তোমার কাছে একটা মানুষ যখন আসবে, এই কথাটা বলার জন্যই যাচ্ছিলাম, ফ্রি বিষয়টা, যে একটা মানুষ যখন, ধরো তুমি আমার দোকানে একটা ব্লগ করলে, তোমার ভিডিও দেখে 20 জন মানুষ আমার দোকানে আসলো খেতে, তাই সেইখান থেকে আমি ইনকাম করলাম। কিন্তু তুমি যে এই ব্যারাকপুর থেকে আমার দোকানে গেলে রোদ বৃষ্টি ঝড়ে, আমার কি মনে হয় না যে একটা বিরিয়ানি তুমি খেলে আমি পয়সা নেব না? সেটাই তো আমার কাজ। সেটাই, যে তাদের তো আমাদের বিজনেস রিলেটেড সবকিছু যা করছে আমাদের ভালোর জন্য করছে। হ্যাঁ, হতে পারে তার সেখান থেকে আর্নিং হবে, কিন্তু তারা তো আমাকে প্রমোট করছে, তার কাছ থেকে পয়সা নাই নিলাম, আমি তো নিই না, বা কারো কাছ থেকে নিলেও আমার যেটা কস্টিং আমি সেটা নিই। তো এই জিনিসটা নিয়ে বেরিয়ে আসা উচিত যে তারা ফ্রি খায়, আর তারা ফ্রি খায় এর জন্যই আমরা ফ্রি করে দিই, তার জন্য তারা কন্ট্রোভার্সি করে, ওঠে না কথাটা? সেটাই, এই কন্ট্রোভার্সি যারা করে তাদের সুযোগটা তো আমরা করে দিই। আজকে তুমি এখানে কন্ট্রোভার্সি নিয়ে যদি তুমি যতই কথা বলতে বলো, আমি যদি না বলি, তাহলে কিন্তু তুমি এই কন্ট্রোভার্সি করাতে পারবে না। সেটাই, একদম। তো কোথাও গিয়ে দায়বদ্ধতাটা আমাদের না, তারা করছে। আমার তো মনে হয় আমাদের সচেতন হওয়া উচিত, তাদেরকে সেই জায়গাটা না করে দেওয়া। আমি উত্তরই দেবো না, তাহলে তো সে কন্ট্রোভার্সি করতে পারে। সেটা রিসেন্টলি রোস্টও হচ্ছে অনেক ফুড ব্লগাররা ফ্রিতে খাওয়া নিয়ে, তারপরে রোস্টিংটা এইগুলো পার্সোনালি নিলে হবে না। যারা রোস্টার তাদের কাজটাই হচ্ছে রোস্ট করা, এইগুলোকে পার্সোনালি নিলে হবে না। তুমি যখন সোশ্যাল মিডিয়াতে থাকবে, তোমার এটাকে মেনে নিতে হবে। তুমি যদি এটা না মানতে পারো, সবাইকে আমাকে ভালো বলে, কত লোক আছে গালাগালি দেয়, এখন যদি উল্টে তাদের আমি গালাগালি দিই, তাহলে তো হবে না। তোমাকে সোশ্যাল মিডিয়াতে আছো তুমি, তার মানে তোমাকে এটা মানতে হবে, তোমাকে সবাই ভালোবাসবে না। তোমাকে যেমন 90% লোক, যেমন আমাকে যেমন 90% লোক যখন ভালো বলে, অ্যাপ্রিসিয়েট করে, তার পাশাপাশি 10% লোক আছে যারা আমাকে দেখতে পারে না, গালাগালি করে। তো তোমাকে এটা মেনে নিতেই হবে সবাইকে। আরে দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদেরকেও মানুষ গালাগালি দেয়, আর আমরা তো তাদের মানে চুলের মানে চুল মানে মানে সমতুল্য, তাদের থেকে কত নগণ্য। তারা গালাগালি খায়, আমরা গালাগালি খাবো না? প্রতিটা জিনিসের ভালো খারাপ দিকটা আছে। হ্যাঁ, এবার তোমাকে দেখতে হবে তোমাকে কত শতাংশ মানুষ ভালো বললো, কত শতাংশ মানুষ খারাপ বললো। একদম। ওকে, এই ভাইরাল নিয়ে কথা যেহেতু হচ্ছে, সেক্ষেত্রে ভাইরাল মানুষদের আমরা দেখেছি যে কিছুদিনের জন্য টপে ওঠে, আবার টপ থেকে নিচে নামতেও টাইম লাগে না। এক্ষেত্রে কি কোনো জায়গায় কোনো সময় মনে ভয় লাগে না যে যদি কোনো সময় ওখান থেকে এখানে নেমে যাই? আবার ভয় হয়তো অনেকে বলে না, যে অনেকে বলে দাদা তো অহংকার না, দাদা ডাউন টু আর্থ। কোথাও কি এই ভাবনাটা আমাদের অহংকার জিনিসটা আনতে দেন। অনেক মানুষ আছে, তুমি না ভাইরাল হওয়া খুব ইজি, কিন্তু এই ভাইরালটাকে ধরে রাখা অনেক টাফ, অনেক চ্যালেঞ্জের ব্যাপার। একদম,
যার জন্য তোমাকে ওই বললাম না, তোমার কাছে ডেলি তোমার কাছে চ্যালেঞ্জিং ব্যাপার, ডেলি তোমার কাছে চ্যালেঞ্জ। ভাইরাল হওয়াটা সহজ, কিন্তু ভাইরালটাকে অব্যাহত করে রাখা এটা অনেক টফ ব্যাপার। আজকে আমার দোকানে মানুষ আসছে, কালকে নাও আসতে পারে। সেটাই। তো আমাকে ডেলি আমার কাছে এটাই চ্যালেঞ্জ যে আজকেও মানুষ আগেও এসছে, আজকেও আসছে, আগামী দিনেও যাতে আসে, সেই বিহেভিয়ারটা, সেই জিনিসটা আমাকে ভাবায়। সেটাই। এমন কিছু করা যাবে না, তুমি আমার দোকানে গেলে তুমি খুব ভালো খেলে, কোথাও ফিরে আসার সময় বা আমার কোনো স্টাফ বা আমার কোনো একটা ব্যবহারে তুমি কষ্ট পেলে বা আমি খারাপ ব্যবহার করলাম, তোমাকে আমি যত কম দামে যত ভালোই খাবার খাওয়াই না কেন, তুমি দ্বিতীয় দিন আমার দোকানে যাবে না। এটাই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। সেটাই। কিন্তু আবার তুমি আমার দোকানে এসে একটু খারাপ খেলে, কিন্তু আমার বিহেভিয়ার তোমার ভালো লাগলো, আমার ব্যবহারে তুমি সন্তুষ্ট হলে, তুমি কিন্তু দ্বিতীয় দিন ওই ব্যবহারের জন্য আমার দোকানে আসবে। একদম। তুমি এটা ভাববে যে একদিন খারাপ হয়েছে, হয়তো নেক্সট দিন ভালো। কিন্তু তুমি যত খাবারই ভালো খাওয়াও, তুমি যদি তার সাথে ব্যবহার খারাপ করো, মানুষ কিন্তু তোমাকে আসবে না তোমার কাছে। এবার বলো কি যে ব্যবহার খারাপ, আমিও অনেক সময় অনেক মানুষের সাথে ব্যবহার খারাপ করি, কিন্তু আমি এত কুল থাকে, কিন্তু তারা কোথাও গিয়ে এই সুযোগটা করে দেয় যে তাদের সাথে খারাপ ব্যবহার করার। তারা এমন এমন কথা বলে না, মানে আমার কাউন্টারে যদি স্বামী বিবেকানন্দ থাকে না, তারও মাথা গরম হয়ে যায়। লাইনে দাঁড়িয়ে এক একজন মানুষ এক এক রকম কথা বলে। এবার আমরা তো মানুষ, রক্ত মাংস দিয়ে তৈরি, আমাদেরও রাগ হয়, কিন্তু সবার সামনে সেটা দেখানো যায়, দেখানো যায় না। অনেক সময় দেখিয়ে ফেলি, সেটা কখনো এক্সপোজ হয় না। হয়তো এক্সপোজ হলে বলবে ওই আমেরিকান দাদার ব্যবহার খারাপ। সেটাই। কিন্তু সেই আমি কেন মানুষের সাথে খারাপ ব্যবহার করবো? তারা কোঅপারেট করে না, তারা উল্টো পাল্টা কথা বলে। আর আমি একজন বিজনেস করছি বলে মানে সবকিছু যে সহ্য করবো সেরকম না। আমার দোকানে এরকম ইনসিডেন্ট খুবই কম হয়, খুবই কম হয়, কিন্তু তারা কোথাও গিয়ে টেম্পটেড করে দেয় আমাদের। এমন এমন কথা বলে, মানে মনে হয় যে তাদের উত্তর দিতে বাধ্য হই। যে ব্যবসা করছি এই না, তার মানে এই না যে মাথা বিক্রি করে দিয়েছি তাদের কাছে। একদম। তারা এরকমটা হয়, মানে তারা সেই সুযোগটা করে দেয়, উল্টো পাল্টা কথা বলে, আননেসেসারি উল্টো পাল্টা কথা বলে। আমার বৌদি আমার কাউন্টারে থাকে, তাদেরকেও গালাগালি দিয়ে চলে যায়, তারাও সহ্য করে তা সেগুলো। গালাগালি দিচ্ছে ওপেন? হ্যাঁ, কিন্তু কি বলতো, ওই যে যেরকম হাতের 5টা আঙ্গুল সমান না, সবাইকে নিয়ে বিজনেস করতে হবে, তোমাকে রাখলে চলবে না। সেটাই। আচ্ছা, ভাইরাল হওয়ার আগে নিজের লাইফস্টাইলে, ফ্যামিলির লাইফস্টাইলে কেমন ছিল, আর এখন ভাইরাল হওয়ার পর ওই লাইফস্টাইল গুলো কেমন হয়েছে সেটাও একটু। ভাইরাল হওয়ার আগে মানুষজন একরকম ট্রিট করতো, এখন তারাই অন্যরকম ভাবে ট্রিট করে। ওকে। যে মানুষটা খোঁজ নিত না, তারাও এখন খোঁজ নেয়, নিজের আত্মীয়, পাড়া প্রতিবেশী বলো, বন্ধু বান্ধব। আবার এমনও সম্পর্ক আছে ভাইরাল হওয়ার পরে নষ্ট হয়ে গেছে, আবার এমন এমন সম্পর্ক আছে তারা নিজের হয়ে গেছে। যেমন আমি নাম নিয়ে বলতে পারি, কালিদি মিষ্টি আমার নিজের দিদির মতন, আপনার মৌ নিজের বোনের মতন। অনেক ব্লগার ভাই দাদারা আছে অনেক কাছের, আবার অনেক কাছের মানুষ দূরে চলে গেছে, আমি জানি না কেন। অনেক কাছের মানুষ দূরে চলে গেছে। এখন কি খারাপ লাগে না ওই জিনিস? খারাপ লাগে, জানি না কেন দূরে চলে গেছে। কি আমি একটুখানি ব্যবসা বেড়েছে তার জন্য, নাকি মানুষজন আমাকে চেনেছে তার জন্য? কিন্তু আমার খুব খারাপ লাগে। একটা সময়, আমি নাম নিচ্ছি না, এমনও মানুষ আছে আমার ব্যবসাতে আমাকে এসে বলছে নে 5,000 টাকা নেই, ব্যবসার কাজে লাগা। এই পয়সাটা হয়তো তাকে আমি ফিরিয়ে দিয়েছি, কিন্তু আজকে পুরোনো ভিডিও দেখলে হয়তো সে আমার পাশে ছিল, কিন্তু সেই মানুষ আজকে আমার পাশে নেই। হয় না, বন্ধু বান্ধবের মধ্যে ঝামেলা হয় না, আবার মিটে যায় একদম। কিন্তু এখন দেখলাম যে যেই কারণে আগে ঝামেলা হলেও মিটে গেছে, তার থেকে সামান্য কারণে ঝামেলা করে তারা দিয়ে আমার সাথে কথা বলছে। এইটার কারণটা কি? হয়তো কি আমি একটু সাকসেস পেয়েছি, কোনো সময় কি লাইনে দাঁড়িয়ে কোনো একটা হিংসা টাইপের কিছু? বলতে পারবো না, আমি এটা ভাবি যে তারা তো একটা সময় আমার ব্যবসার জন্য প্রচুর খেটেছে। সেটাই, মানে আমার ফ্যামিলি মেম্বারদের কথা বলছি। হ্যাঁ, কিন্তু একটু সাকসেস পেয়েছি বলে কি তাদের হিংসা বা তার জন্য কি এরকম করে, বা অন্য কোনো কারণ আছে? এর আগেও তো অনেক ঝামেলা হয়েছিল, সেগুলো তার থেকে বড় বড় ঝামেলা, সেগুলো তো মিটে গেছিল। কিন্তু আজকে সামান্য একটা রিজন নিয়ে, সামান্য কারণ নিয়ে তারা আমার সাথে কথা বলে না, বা আমি বলবো না আমিও কথা বলি না। মনে লাগে এই জিনিসগুলো, যে কোথাও কি এই কারণে, জানি না, বলতে পারবো না। সেটাই।
খুব কষ্ট হয়, রিয়ালাইজ করি না কারণ সময় থাকে না। সকালবেলা থেকে উঠে যুদ্ধ শুরু হয়, মানে সবকিছু নিজের হাতেই করতে হয়। রাত ঘুমাতে ঘুমাতে 2টো বাজে, আবার পরের দিন উঠে একই রুটিন। এই একদিন ছুটির দিন পরিবারকে সময় দিতে হয়, দোকানের মাল আসে, দোকানের সবকিছু করতে হয়। কিন্তু কোথাও কোথাও গিয়ে ভাবায় যে কেন এই জিনিসটা কেন। মনে হচ্ছে যে সাকসেসটা অনেক কিছু ছিনিয়ে নিচ্ছে আমার থেকে। আমি জানি না সাকসেস হয়েছে কিনা, কিন্তু মানুষজন আমার দোকানে এসে খায় দূর দূরান্ত থেকে, এটাই কি লোকের ভালো লাগে না? এটাই কি সমস্যা? এটা আমি বুঝতে পারছি না। ওকে, কিন্তু এখন বলতে তাদের সাথে আমিও অতটা কথা বলার সময় পাই না হয়তো বিজনেসের, কিন্তু কোনোদিনও যদি দেখা হয় বা একসাথে বসতে পারি তাদেরকে জিজ্ঞেস করবো কেন এই জিনিসটা কেন। সেটাই। আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে, স্পেশালি 2-1 জনের জন্য যারা অনেক কাছের ছিল তারা দূরে চলে গেছে, আবার অনেক দূরের মানুষরা কাছে এসছে। এখন যদি রাত 2টোর সময়ও বলি না যে কালিদি মিস্ত্রিকে ফোন করে যে দিদি আমি বিপদে পড়েছি, তারা হয়তো গাড়ি ভাড়া করে ওই 2টোর সময় চলে আসবে যে ভাই বিপদে পড়েছে। এখানে রক্ত সম্পর্ক থেকেও বড় হয়ে গেছে এই তারা সম্পর্কগুলো। আবার অনেক রক্ত সম্পর্ক দূরে, রাতের পর রাত এমনও লোক আছে তারা আমার সাথে, আমি হসপিটালাইজ ছিলাম, রাতের পরে রাত মশার কামড় খেয়েছে বাইরে দাঁড়িয়ে, তারা আমার কাছের না, এখন তারা অনেক দূরে চলে গেছে। খুব কষ্ট হয় এইগুলো, কেন আমি রিজন জানি না। বলতে পারো আমার বাড়ির পাশের লোকজন আমার কাছ থেকে বিরিয়ানি খায় না। এবার হতে পারে আমার বিরিয়ানি পছন্দ না, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু আমাকে দেখি অন্য দোকান থেকে বিরিয়ানি খাওয়া, এই জিনিসটাকে কোথায় মনে হয় এটা মানে এটা মেনে নিয়ে অতটা সম্ভব হয় না। বাড়ির হ্যাঁ। পাশের লোক যখন, পাশের লোক, পাড়া প্রতিবেশী, ছোটবেলা থেকে ওদের সাথেই সময় কাটানো, ওদের সাথে জানি না এটা কেন, হয়তো আমার দোকানে কি লাইন দিয়ে মানুষ খায়, আমার দোকানে বেশি বিক্রি হয়। দেখো আমি একটা জিনিস বিশ্বাস করি, তোমরাও বিশ্বাস করবে, আজকে আমার দোকান থেকে যদি প্রত্যেকদিন 500টা লোকও না যেই বাজারে আসে, সেটাতেই শুধু কি আমার ব্যবসা হয়? আমার পাশে পাশে যেই ভ্যানওয়ালা কাকু বা যেই অটোওয়ালা কাকু, টোটোওয়ালা কাকু ভাড়া নিয়ে আসে, তাদের কি রুজি রোজগার হচ্ছে না? একদম। তুমি আজকে তোমার বন্ধুকে নিয়ে যাচ্ছ আমার দোকানে, তুমি আমার দোকানে বিরিয়ানি খেতে গেছো, তোমার বন্ধুর ইচ্ছা হতেই পারে যে আমি একটা সিগারেট খাবো, সে কি আমার পাশের দোকানে গিয়ে সিগারেট কিনছে না? তার কি ব্যবসা বাড়ছে না? একদম। একটা বাজারে একটা কাপেল আসলো তার ফ্যামিলি নিয়ে, তার বাচ্চাটা বায়না করলো আমি একটা খেলনা কিনবো, সে কি আমার পাশের দোকানে গিয়ে খেলনাটা কিনছে না? লাভটা কি শুধু আমার হচ্ছে? সেটাই। তাই এটা নিয়ে এত হিংসা করার কি আছে? আমার ব্যবসা হচ্ছে, আমার হচ্ছে, কিন্তু আমার পাশাপাশি তো আমার বাজারের উন্নতি। এই মানুষজন এই জিনিসটাকে যত তাড়াতাড়ি একসেপ্ট করে নেবে মানুষের জন্য ভালো। আজকে আমাদের অশোকনগরে আরো 4-5টা ভাইরাল দোকান আছে বিরিয়ানির দোকান, তাদের সাথে আমার খুব সুসম্পর্ক। কেন? আমাকে এটা ভাবতে হবে যে আমার পরে যারা ভাইরাল হচ্ছে, আজকে কলকাতা থেকে আমার 2 কিলোমিটার পরিধির মধ্যে আমার 2-3টে ভাইরাল দোকান আছে। কলকাতা থেকে তাদের দোকানে যারা ভিডিও করতে আসছে, তারা কিন্তু তাদের দোকানে ভিডিও করে কিন্তু আমার দোকানে ভিডিও করে নিয়ে যাচ্ছে। আলটিমেট এটা কি আমার লস? এটা তো আমার লাভ। সেটাই, যে তাদের জন্য কিন্তু মানুষজন কলকাতা থেকে আসছে, তার পাশাপাশি কিন্তু আমার ভিডিওটা করে নিয়ে যাচ্ছে, তাদের পাশাপাশি কিন্তু আমারও লাভ হচ্ছে। এই জিনিসটাকে তোমাকে একসেপ্ট করতে হবে। এটা ভুললে হবে না যে ও আমার দেখা দেখি ও ভাইরাল হয়েছে, হিংসা করলে হবে না। সবাইকে নিয়ে ওর জন্য তো আমার দোকানও লোক এর জন্য আসছে। অশোকনগরে এটা দূর থেকে যাবে, ও আমেরিকান দাদার দোকানে গেলে তো বিরিয়ানি পাওয়া যায় না, অনেক রাত করে গেলে যাই, ওই দোকানে না গেলে তো আরেকটা দোকান আছে ভাইরাল দোকান, ওইখানে না পেলে এখানে খাবো, এই করেও কিন্তু অনেক মানুষ আসে। সেটাই, এই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে, হিংসা করলে হবে না, হিংসা করলে কিছু হয় না। একদম। ওকে দাদা, রিসেন্টলি তোমার বিয়ে হয়েছে, তার জন্য তোমাকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। তা বৌদির সাথে তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। ওকে, কত বছরের রিলেশনশিপ? আমাদের 10 থেকে 12 বছরের। 10-12 বছর, মানে আমেরিকায় যাওয়ার আগে? হ্যাঁ, বিদেশ যাওয়ার আগে থেকে। ওকে, আচ্ছা, বৌদি কতটা সাপোর্টিভ? অনেক, সারাদিন আমার দোকান নিয়েই থাকে, আমার বউ আমার বৌদি। ওরা ওই 12টার সময় দোকানে যায়, আর দোকান যতক্ষণ না শেষ হয় ততক্ষণ থেকে বেরোতে পারে না। দেখো
আমার ফ্যামিলি মেম্বার মানে তখন আমার বউ ছিল না, আমার ফ্যামিলি মেম্বার তো আমার হেল্প করবে স্বাভাবিক, সেটাই। কিন্তু বৌদি কলকাতাতে একটা জব করতো পোস্ট অফিসে, এমনও দিন গেছে পোস্ট অফিস থেকে বাড়িতে বনগা লোকালে এসে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমার দোকানে চলে আসতো, আমার সাথে বিরিয়ানি কাটতো। আর তখন আমার সেট আপ ছিল না অত বেশি, ওই 2-4 জন মানুষ খেতেন, সেই এঁঠো পাতা পর্যন্ত করিয়েছে, বিরিয়ানিও কেটেছে, এতটাই সাপোর্টিভ। ওকে। মানে এখন ধরো আমার একটু নাম ডাক হয়েছে, একটা সময় কি আমাদের স্ট্যাটাসের থেকে ওদের স্ট্যাটাসটা অনেক বেশি ছিল, তো ওই একটা বছর বলেছিলাম না ভেবেছি কি করব, আমি লজ্জাতে দোকান দিইনি যে ওরা যদি কিছু মাইন্ড করে। তারপরে একদিন বললাম ওর মাকে, আমাদের বিয়ের আগে থেকে যাতায়াত ছিল, আর এরকম না, ওর বাবা আর আমার বাবা 2 বন্ধু, ওর মা আমার মা পলিটিক্যাল কারণে জানাশুনো, ওকে। ওর দিদি আমার বান্ধবী, মানে আমাদের সম্পর্কটা এরকম, আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার, মানে 2 মিনিটে চলে যাবে, আগে থেকে চেনা জানাটা আগে ছিল। থেকে চেনা জানা, আর বিয়ের আগে থেকে যাতায়াত ছিল আমাদের সাথে, ওকে। ফ্যামিলি মেনে নিয়েছিল। তো এরকমও সাপোর্টিভ ওরা যে তোমার বৌদি একটা জন্মদিনে আমাকে কিছু দেবে গিফট, ওই প্রত্যেক বছর ঘড়ি দিত বা অন্য কিছু দিত আনুষঙ্গিক। আমার শাশুড়ি আমার বউ মিলে চেয়ার টেবিল দিয়েছে যাতে কাস্টমাররা বসে খেতে পারে, মানে কোথায় কোথায় গিয়ে সাপোর্ট করছে বুঝতে পেরেছো? সেটাই, যে আমি ওকে কিছু দেবো না, ওর ব্যবসার জন্য একটা চেয়ার টেবিল দিলাম যাতে ওর কাস্টমাররা এসে খেতে পারে, কারণ ওই ব্যবসাটা শুধু ওর না, আমাদের সবার। ও যে ব্যবসাটা যদি ঠিকঠাক চলে, সংসারটাও ঠিকঠাক চলবে, এতটাই সাপোর্টিভ। আর এখন তো নিজের স্ত্রী, করতেই হবে ওকে, করেও, তার পাশাপাশি আমার বৌদি আমার মা সব খুব সাপোর্ট করে, তাদের জন্যই হয়তো আজকে এত কিছু, মানে মানে যতটাই সাকসেস হয়েছে সবকিছু, মানে শুধুমাত্র আমি না, আমার ফ্যামিলি, আমার ফুড ব্লগার ভাই দাদারা, আমার কাস্টমাররা, সবার হাত আছে ইকুয়াল ভাবে। এখন তোমার প্রথম কথা, এখন বয়স কত? আমার তো 91-তে জন্ম, ওকে। 32-33 হবে এখন। এই বয়সে দাঁড়িয়ে লাইফের অনেকটা পার্ট তুমি পেরিয়ে এসছো, তা এমন কি কি ভুল করেছো যেগুলো আর মনে হয় যে যারা নতুন ভাবে কিছু শুরু করতে যাচ্ছে, নতুন বিজনেসের ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে, তাদের উদ্দেশ্যে ওই কথাগুলো বলো যে কোন কোন ভুলগুলো করা উচিত না লাইফে, যেগুলো তুমি করেছো? দেখো, আমি ভুল করেছি অন্য দিকে, তুমি যখন ব্যবসার কথা বলছো তখন বলি, অনেকে আছে না যে এই বিরিয়ানির ব্যবসা চলছে করি, যে বা যারা নামছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তুমি সেই বিজনেসই করো যেটাতে তোমার এক্সপিরিয়েন্স আছে, তুমি জানো। ধরো আজকে যদি আমার কর্মচারী না আসে না, আমার দোকান বন্ধ যাবে না, কারণ আমি কাজটা জানি। সেটাই। আমি কলকাতার অনেক বড় বড়, মানে কলকাতা লাগোয়া অনেক বড় বড় রেস্টুরেন্ট দেখেছি, অনেক বড় বড় দোকান দেখেছি, কর্মচারীর জন্য দোকান বন্ধ হয়ে গেছে। তা কোনো ব্যবসা করার আগে নিজে কতটা জানো সেই ব্যবসাতে, সেটা আগে ভালো করে জানতে হবে, তারপরে তুমি ব্যবসায় নামো, তাহলে তোমার লস হবে না। আর যদি তুমি অন্যের ভরসায় ব্যবসা করতে নামো, তাহলে তোমাকে হয় তোমার বিজনেস সাকসেস হতেই পারে, আর নাহলে তুমি লস খেতে পারো, কারণ তুমি জিনিসটা জানো না, তুমি পুরোপুরিটা অন্যের উপর ডিপেন্ডেন্ট। তোমার কর্মচারী আসলে তুমি দোকান খুলতে পারছো, তোমার কর্মচারী না আসলে দোকান খুলতে পারছো না। কোথাও গিয়ে দোকান ইরেগুলার হয়ে গেলে তোমার কাস্টমার নষ্ট হবে, ব্যবসা আস্তে আস্তে কমবে। তো সেই সব ব্যবসাই করো যেটা তুমি জানো। আমি এই লাইনটা জানি, তার জন্য আমি এই ব্যবসাটা করছি, সেটাই, আমি তো অন্য লাইনে যাইনি, যেহেতু তুমি শেফ ছিলে। একদম। ওকে। আর ভুল বলতে দেখো, আমার জীবনে যদি বলো ভুল, একটা ভুল তো আমি একটা বছর নষ্ট করেছি, সেটা একটা ভুল। আর একটা ভুল, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমি তখন আর্মির চাকরি প্রায় পেয়ে গেছিলাম। ওকে। আমি তখন ফুটবল খেলতাম, তো পুলিশের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, তো হঠাৎই দেখলাম বা আমাদের অ্যাকচুয়ালি ব্যারাকপুরে তো লাইন, তো ব্যারাকপুরে হয় আর্মি একটা, হ্যাঁ একটা লাইন সেই সময় ব্যারাকপুর থেকে ইয়ে করে পোস্টপোন করে ওটা বারাসাতে হয়েছিল, বারাসা স্টেডিয়াম। আমি নিজেকে ইয়ারকে চলে গেছিলাম, আমার চাকরি হয়ে গেছিল। তো ওরা মেডিকেলে আমাকে একটু আটকে ছিল, একটু কালারের একটু সমস্যা ছিল, তো আমাকে আবার রিমেডিকেল করা হয়। আমি কমান্ডো হসপিটালে গিয়ে রিমেডিকেল করেছিলাম, আজ পর্যন্ত আমি রিপোর্টটা জানতে পারিনি, যে আমি, সেটা আমার নিজের ভুলের জন্য, যে আদৌ কি আমি রিমেডিকেলে পাস হয়েছিলাম না হইনি। কেন ওই জায়গাটা কি জানি না কি হয়েছিল, তুমি কি আর যোগাযোগ করোনি? আমি করিনি, জানি না কেন। সেটা হলে হয়তো আর্মি চাকরি পেয়ে গেলে লাইফটা একটু আলাদা হয়ে যেত, সেটা, কিন্তু মানুষ হয়তো আমাকে চিনতো না।
মানুষ কিন্তু এই ব্যবসার জন্য আমাকে চেনে, এক নামে চেনে পশ্চিমবঙ্গের সবাই, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ। এটা কিন্তু বারবার বলছি, অহংকারের কথা না। সেটাই। মানুষজনের কিন্তু এত ভালোবাসা পেতাম না, রেসপেক্ট পেতাম, রেসপেক্ট এখনো পাই। দেশের হয়ে কাজ করলে একটা আলাদা রেসপেক্ট, সেটা জানি। আমার থেকে তারা বেশি রেসপেক্ট পায়, কিন্তু মানুষজন কিন্তু চিনতো না আমাকে। সেটা এই নাম ফেমটা থাকতো না। না, তুমি আমাকে ডাকতে না, একদম। আজকে তোমার চ্যানেলে, ওইটা একটা ভুল বলতে পারো যে কেন আমি জানলাম না। তারপরে এখন এই জায়গাটা দাঁড়িয়ে মনে হচ্ছে যে ও ঠিক আছে, হয়নি, যেটা হওয়ার ছিল না হয়, এখন তো বিজনেস করছে। সেটাই, লাইফে যেটা হওয়ার সেটা হয়েছে। বিজনেসে এমন একটা মজা, যে বিজনেস করে সে জানে। আমি জানি না আগামী দিনে হয়তো মানুষজন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু বিজনেসের একটা মজা আছে, স্বাধীন তুমি একদম। ওকে, যখন শুরু করেছিলে তখন 3 কিলো চাল দিয়ে শুরু করেছিলে, এখন ডেইলি আমেরিকান দাদার বিরিয়ানিতে কত হাঁড়ি করে বিরিয়ানি সেল? এভারেজ ধরো তোমার 150 কিলো, 140 থেকে 150 কিলো চাল। সেটা রবিবার দিন কম হয়, বেশি হয়। ওকে। অন্য অন্য অকেশনের দিন বেশি হয়, কোনো সময় বাজার খারাপ গেলে কম হয়। ওকে, আর হাঁড়ি হিসেবে ধরতে গেলে? হাঁড়ি ধরো তোমার 10 হাঁড়ি 11 হাঁড়ি পার ডে? পার ডে। আমাদের সব 15 কিলোর হাঁড়ি। ওকে, কম হয় না। অন অ্যান অ্যাভারেজ মটন বিরিয়ানি ক হাঁড়ি হচ্ছে, আর চিকেন বিরিয়ানি কত? আমরা পার ডে 300 পিস মটন বিরিয়ানি বানাই, আর বাকিটা চিকেন বিরিয়ানি। 300 পিসের বেশি হয় না মটন বিরিয়ানি, তাই? করি না, ওকে। কারণ আমি ওই রেখে পরের দিন দেওয়ায় বিশ্বাসীরা ব্যবসায়। আমার একটা এস্টিমেট থাকে, আমি আগের দিন রাত্রেবেলায় আমি একটা এস্টিমেট করে নিই, আমি আগামী দিনে এত কিলো চালের বিরিয়ানি বানাবো, এত হাঁড়ি বানাবো, সেই হিসাবে আমার মানে মাংস বানানো থাকে। এবার সেটা হতে পারে যদি 7:30টার সময় শেষ হয়ে যায়, 7:30টায় আমার দোকান বন্ধ, আর সেটা বিক্রি করতে যদি 10টা বাজে, 10টার সময় আমার দোকান বন্ধ হয়। ওকে, আচ্ছা, আমেরিকান দাদার এখনকার টাইমে দাঁড়িয়ে মান্থলি ইনকাম কত? এখনকার দাঁড়িয়ে মান্থলি ইনকাম কি বলবো, ধরো এরকম 3টে আইফোন কিনতে পারবো। এরকম 3টে আইফোন কিনতে পারবে? ওকে, তো দর্শক বন্ধুরা তোমরা বুঝে গেছো কত টাকা কামাচ্ছে আমেরিকান দাদা। কিন্তু মানুষের ভালোবাসে, সেটাই, কালকে নাও কামাতে পারি। একদম। ওকে, আচ্ছা দাদা, তোমাকে যদি আমি এখন বলি 10-এর মধ্যে যে কোনো একটা রেটিং দিতে, আমি 3টে বিরিয়ানির নাম বলবো। প্রথম কথা হলো আমেরিকান দাদার বিরিয়ানি, দ্বিতীয় হলো উজ্জ্বলদার বিরিয়ানি, তৃতীয় হলো বাচ্চার বিরিয়ানি। উজ্জ্বলদার বিরিয়ানি 10-এ 10, বাচ্চার বিরিয়ানি 10-এ 9, আমার বিরিয়ানি 10-এ 0। কেন নিজেকে 0 রাখলো? নিজেকে 0 আমি কখনো, এটা কেউ বলতে পারে না। আমি আমার বিরিয়ানিতে কি আছে না আছে আমি কেন বলবো? ওকে, আমি কেন বলবো? আমি বলবো না। আমার বিরিয়ানি আমি চাই, বললাম না, যখনই আমি ভেবে নেবো আমার বিরিয়ানি 10-এ 10, তখন থেকে আমার পতন শুরু। আর ডেইলি একটা চ্যালেঞ্জ আমার কাছে, কোনোদিনও খুব ভালো হয়, কোনোদিনও খুব খারাপ হয়, রেটিংটা আমি কি করে দেবো? সেটাই, কোনোদিনও তো খারাপও হয়, 0 হয়, আমি সেটাকেই ধরবো। যেদিন 10-এ 10 হয় সেদিনকারটা ধরছি না আমি। বাচ্চার বিরিয়ানি খেয়েছো তো? হ্যাঁ, বাচ্চার সাথে খুব ভালো সম্পর্ক আমার। ওকে, শুধু বাচ্চার সাথে না, আমি বললাম না, আমার পরিধি 2 কিলোমিটার পরিধির মধ্যে আরো 2টো ভাইরাল বিরিয়ানির দোকান আছে, তাদের সাথে আমার খুব সুসম্পর্ক। আমি একটা জিনিস ভাবি, হিংসা করে কিছু করো না। কম্পিটিশনটাও তো আছে না? ব্যবসায় কম্পিটিশন থাকতে পারে, হ্যাঁ, কিন্তু পার্সোনাল লাইফে কম্পিটিশন নয়। তাদের দোকানে আমি যাই, হুম, বা আমার কোনো পরিচিত ব্লগার আসলো হুম, সেই দোকানে ভিডিও করতে, আমার দোকান হয়তো বন্ধ কোনো কারণে বা শনিবার, আমি তাদের সাথে গিয়ে সেই দোকানে দেখা করে আসি তাদের সাথে। ওকে, আর তারা সেটা বলবেও। আমার কাছে ওইগুলো কোনো ম্যাটার করে না, কারণ দেখো সোশ্যাল মিডিয়া তো একটা ব্যাপার আছে বিজনেসের ক্ষেত্রে, কিন্তু তোমার কোয়ালিটি হচ্ছে তোমার শেষ কথা। সোশ্যাল মিডিয়া দেখে তুমি একদিন যাবে আমার কাছে, তোমার কাছে ভালো না লাগলে দ্বিতীয় দিন যাবে না। সেটাই, আর কাস্টমার রোটেট তখনই হবে যখন তুমি কোয়ালিটি ভালো দেবে, কাস্টমার যখন স্যাটিসফাই হবে। আর একটা কথা আছে না, কারো কপাল কেউ নিতে পারে না। সেটাই। তো ব্যারাকপুরে কি কম, তোমাদের এখানে কম বিরিয়ানির দোকান আছে? বিরিয়ানির শহর, চলছে না? সব দোকান চলছে সব রকম ভাবে। রাত 9টার পরে দেখবে সব দোকানে বিরিয়ানি শেষ। আমাদের একটা ভুল ধারণা আছে যে বিরিয়ানির দোকান বেশি হলেই মনে হয় সেল কমবে। যত বিরিয়ানির দোকান বা খাবার দোকান বেশি হবে, সেল তত বাড়বে। মানুষ ভাবে ও ওইটা খোলা না থাকলে তো ওইটা পাবো, চল। ওকে,
অনেকে বলে না যে শীতকালে বিরিয়ানির বিজনেস খুব ভালো হয়, হ্যাঁ হ্যাঁ, ভুল কথা। বিরিয়ানির বিজনেস এই গরম। কেন? কেন? ধরো গরমকালে তুমি 9:30 10টার সময় বন্ধু বান্ধবরা আড্ডা মারছো, চল আমেরিকান দাদার বিরিয়ানি খেয়ে আসি, গরম লাগছে গাড়ি চালিয়ে চলে গেলাম। শীতকালে তুমি 8টার সময় রাস্তায় কুকুর ছাড়া কাউকে দেখবে না, একদম। সব ঘুমিয়ে পড়বে, ও শীতে যাবো না রে, হাওয়া লাগবে, ওটাই কারণ। আমেরিকান দাদার বিরিয়ানিতে এমন কি জাদু আছে যে মানুষ এত পরিমাণ যাচ্ছে? যে মশলা ইউজ করো বা মাংসর ক্ষেত্রে খাসির মাংস বা মুরগির মাংস যেগুলো ইউজ করছো, ওর মধ্যে কি এমন কি না, ingredient এমন দিচ্ছ? কিছু জাদু জাদু নেই। মশলা যেটা ইউজ করছি কোনো সিক্রেট মশলা না, আর 5জন যেটা দিয়ে বানায় আমিও সেটা দিয়ে বানাই। ওকে। মশলার একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে তোমার রেশিও। তুমি বলো না যে আমি ধরো 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিই না, হুম আমি যেই মশলাটা ইউজ করি, হুম, আমি যদি মশলার রেশিওটা একটু চেঞ্জ করে দিই না, আমার বিরিয়ানির টেস্ট আরো ভালো হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি 80 টাকায় বিরিয়ানি দিতে পারবো না। সেটাই। বুঝতে পারলে? মশলার কোনো সিক্রেট হয় না, রেশিও সিক্রেট হয়। আর আমি যেই সব জিনিস ইউজ করি, আমি একটা কথা মানি, কোয়ালিটি হচ্ছে শেষ কথা। হুম তো মানুষকে ভালো খাওয়ালে মানুষ আসবে, মানুষকে খারাপ খাওয়ালে মানুষ আসবে না। আমি কস্টিং এর কথাটা ভাবি না। তোমাকে বললে তুমি বিশ্বাস করতে পারবে না, আমার কাছে একটা অ্যাভারেজ হিসাব আছে যে আমার পার ডে কত টাকা ইনকাম হয়, কিন্তু পার্টিকুলার যে এত টাকাই হয় এই কোন হিসাব নেই। আর আমি ভাবি যখনই ওইটা আমার হিসাবে বেরোবে তখন আমি কস্টিং নিয়ে ভাববো যে এটা একটু কমিয়ে দিলে ভালো হয়, এটা একটু কমিয়ে দিলে এবার ভালো হয়। ওটা তো ফ্ল্যাকচুয়েট হতে থাকে। হ্যাঁ, তো আমি কস্টিং নিয়ে চিন্তা করি না। হুম আমি চাই কাস্টমার ভালো খাও, কারণ দূর দূর থেকে কাস্টমার আসে এক্সপেকটেশন নিয়ে, দাদার বিরিয়ানি খাবো অবশ্যই ভালো হবে। এবার তুমি তারপরে বলবে যে তোমার বিরিয়ানিকে লোকে খারাপ বলে না, হ্যাঁ বলে। তুমি যখন একটা দোকানে গিয়ে 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে বিরিয়ানি খাবে, তোমার এক্সপেকটেশনটা তখন হবে যে এইটা কি এমন অমৃত যে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে খাচ্ছে। সেটাই। এবার তোমাকে এটা বুঝতে হবে, তুমি 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যখন বিরিয়ানি খাচ্ছ 80 টাকা দিয়ে, হুম কোয়ালিটিটা তো আমি দাদা বৌদির মতন দিতে পারবো না। কিন্তু তোমার মানে তুমি খুদটা তখনই বের করো যখন তুমি ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছ, কিন্তু তোমার কাছে ওই বিরিয়ানিটা দাদা বৌদির মতন লাগছে না, আর্সেলানের মতন লাগছে না। তখনই তুমি গিয়ে কম্পেয়ার করে বলো ওই বিরিয়ানিটা ভালো না। কিন্তু এটাকে তোমাকে দেখতে হবে 80 টাকায় আমি, আমার কাছে যতটা আয়ত্ত ততটাই তো আমি দিতে পারবো। এক্সপেকটেশনটা ওইটাই রাখা তাও উচিত। অনেকে বলে হ্যাঁ দাদা তোমার বিরিয়ানি ডিপাবিক থেকে ভালো, তোমার বিরিয়ানি দাদা বৌদির থেকে ভালো, তারা অনেকে বলে, আবার অনেকে বলে খারাপ। হুম বুঝতে পারলে? আর আমি একটা সমীক্ষা করে দেখেছি তারাই আমার রেটিং দেয়, যারা বা কমেন্টে বাজে লেখে, মোস্ট অফ দ্য পিপল তারাই যারা দোকানে ঝগড়া করে চলে যায়। ওকে। কিছু কিছু মানুষের এক্সপেকটেশন থাকে, কিছু কিছু কাস্টমারের এক্সপেকটেশন থাকে সবার লাস্টে আসবো, সবার আগে নিয়ে বাড়ি যাবো। যখন সেটা হয় না তখন তারা এরকম করে, ঝোর ঝামেলা করে, বাড়িতে গিয়ে আমার তো কিছু করতে পারবে না, আমি তো তাকে দেবো না, তুমি গিয়ে তোমার আগে যে আছে আমাকে তো তার আগে তোমাকে তো দিতে হবে, তোমাকে তো পরে দেবো, তুমি তো পরে এসছো। তুমি তখন গিয়ে রাগ করে গিয়ে কি করলে, একটা কমেন্ট লিখে দিলে। তুমি কিন্তু আমার বিরিয়ানিটা খেয়ে কমেন্টটা করোনি, তুমি আমার উপর রাগ কেন আমি দিইনি তোমাকে আগে, তার জন্য তুমি গিয়ে কমেন্ট করছো। সেটাই। রিসেন্টলি দেখা যাচ্ছে যে বিরিয়ানিতে অনেকে 1 কেজি 1.5 কেজি ঘি ইউজ করছে। তুমি কতটা পরিমাণ ঘি? আমার পার হাঁড়িতে তোমার 350 থেকে 500-র মধ্যে ঘি থাকে। ওকে। আমি দিতে পারি না ইচ্ছে করলে। এবার তুমি বলো তারা দিচ্ছে, যে যার ব্যবসা করছে তার বিজনেস পলিসিতে, তার এখতিয়ারের মধ্যে আমার যাওয়া উচিত না, আর সেসব নিয়ে কথা বলা উচিত না। সেটাই। সে দিচ্ছে, তার ভালো লাগছে সে দিচ্ছে, সে মনে করছে যে তার ঘি দিলে তার বিরিয়ানি সুস্বাদু হবে তাই দিচ্ছে, সেটা তো তার বিজনেস পলিসি। আর একটা মানুষের স্বাধীনভাবে বিজনেস করার অধিকার আছে, সেখানে তার এখতিয়ারের মধ্যে ঢোকার আমার কোনো মানেই হয় না, তাই না? আমি পাচ্ছি না দিতে, আমার যতটা সামর্থ্য আমি ততটা দিচ্ছি। আমার ওই 350 থেকে 500 গ্রাম পার হাঁড়িতে, এর বেশি আমি দিতে পারি না। আর সবকিছুই যে বেশি দিলেই যে টেস্ট হবে তার তো কোনো মানে নেই। তুমি 1 কাপ চা বানাতে যদি যতটা চিনি লাগে তার থেকে তুমি বেশি চিনি দিয়ে ফেলো, সেই জিনিসটা তো সুস্বাদু হবে, খেতে পারবে না, তাই না? সেটাই। ওকে দাদা, রিসেন্টলি তোমাকে কেশব দার সাথে দেখা গেছিল, কি ফিউচারে কি কোনো কোল্যাব আসছে? না, কেশব দা এমন একজন মানুষ, একটা মানুষের সাথে না মিশলে তুমি বুঝতে পারবে না মানুষটা কেমন। ওকে।
কেশবদা সোশ্যাল মিডিয়াতে দেখে আমার দোকানে একদিন এসেছিল। কেশবদা আসলে, কেশবদা এসছে, আমি কেশবদার সাথে কথা বলেছি, যতটা যা আত্মীয়তা করা যায় করেছি। তো কেশবদার কিছু কিছু জিনিস আমার আমার কিছু কিছু ব্যবহার বা কিছু কিছু কেশবদার ভালো লেগেছে। তারপর থেকে কেশবদা আমার দোকানে আসে। কেশবদার সাথে একটা খুব ভালো সুসম্পর্ক আমার। কেশবদার বাড়িতেও আমি গেছিলাম। তো মানুষটার সাথে যতটা মিশেছি, মানুষটা সত্যি খুব ভালো। মানুষ বলে না যে মানুষ মিস্টেক থেকে অনেক কিছু শেখে। কেশবদা হয়তো জীবনে অনেক কিছু ভুল ভ্রান্তি করেছে বা অনেক শিক্ষা পেয়েছে, তার জন্য হয়তো কিন্তু মানুষটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কেশবদা নিজে আমাকে বলেছে যে কেশবদার অ্যাটিটিউড একটা সময় একটা একরকম ছিল, এখন অন্যরকম। কেশবদার কথা সত্যি খুব ভালো লোক। ও হয়তো হবে আমার সেম সমবয়সী, তবে আমি দাদা হিসাবে দাদাই ডাকি, কেশবদা বলেই ডাকি। ইভেন কেশবদার বউ, কেশবদার মা, কেশবদার বাবা খুবই ভালো। আমি গিয়ে যতটা সম্মান পেয়েছি, আত্মীয়তা পেয়েছি, তাকে ভালোকে তো ভালোই বলতে হবে, আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। আর একটা কথা বলি, কেশবদার জন্যই আমার চ্যানেল মনিটাইজ হয়েছে। ওকে। কেশবদার ওই একটা ভিডিও আমি করেছিলাম, আমি ভিডিও খুব কম করি, সময় হয় না। কেশবদা গেছিল, আমার খুব ভালো লেগেছে যে কেশবদার মতন মানুষ আমার দোকানে এসেছে, ওই ভাঙা দোকানে বিরিয়ানি। তুমি নিজে ভিডিও করেছিলে? হ্যাঁ, আমি নিজে ভিডিও করেছি। সেই ভিডিওটা 7 লাখের মতন গেছে। এটা কখন? আর ফলোয়ার্স প্রায় 7,000 বেড়েছে ওই ভিডিওতে। এটা কি প্রথমের দিকে ছিল? না, এই তো রিসেন্ট 2 মাস আগে। আর কেশবদা ওই একদিন ভিডিও মানে বিরিয়ানি খেয়ে তারপর থেকে মনে করি যে বিরিয়ানি খেলে আমার দোকান থেকেই খায়। এটুখানি আমি জোর গলায় বলতে পারি। হয়তো সবসময় আসে না, ছেলেদের পাঠিয়ে দেয়। আমার দোকানের বিরিয়ানি খুব পছন্দ করে। এইটা তোমার জন্য খুব একটা, এইসব মানুষজন যখন আমার দোকানে এসে আমাকে ইন্সপায়ার করে না, তখন আমার মনে হয়, বা শুধু এইসব মানুষ না, যখন কাস্টমাররা খেয়ে বলে না দাদা খুব ভালো খেলাম, তখন বা দাদা সত্যি খুব ভালো, তখন না আমাকে এই জিনিসটা ভাবা যে আরো কি করলে ভালো হয়, আরো কি করলে ভালো হয়। এরা খুব ইন্সপায়ার করে। আবার অনেকে গালাগালিও দেয়। তাদের নিয়ে ভাবলে তো আমার হবে না, যে 100 জনের মধ্যে যে 90টা মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, তাদেরকে নিয়ে আমাকে ভাবতে হবে। সেটাই। আর আমি সোশ্যাল মিডিয়া থেকে একটা জিনিস রেটিং মানে একটা কথা শুনেছি যে তোমার কোনো একটা ভিডিওতে যদি তোমার 100টা কমেন্টস এর মধ্যে যদি তোমার কাছে 30টা কমেন্ট যদি ভালো আসে, তাহলে ভাববে তুমি ভালো ট্র্যাকে রয়েছে। আর সেখানে তো আমার 100টা কমেন্টের মধ্যে 90টা কমেন্ট ভালো আছে। এটা তো আমার সৌভাগ্য। আর আমার সৌভাগ্য মানুষজন আমার দোকানে এসে লাইন দিয়ে বিরিয়ানি খায়। এটা আমার সৌভাগ্য। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। মানে এটা একটা পরম পাওয়া, যেটা তুমি পয়সা দিয়ে কেউ কিনতে পারে না। আমি একটা রিসেন্ট ইনসিডেন্ট বলি। আমি একটা বর্ধমান থেকে এক কাকিমা আমাকে ফোন করেছে। ওকে। তা কাকিমা ফোন করে বলছে তার লাংসের সমস্যা, কতদিন বাঁচবে জানেন। বলছে আমি একটু মানে তোমার সাথে একটু দেখা করতে চাই। তা আমি বললাম, বলছে আমি একদিন যাবোই তোমার দোকানে। তা আমি বললাম কাকিমা তোমার বাড়ি তো অনেক দূরে, তা তুমি ট্রিটমেন্ট কোথা থেকে করো? আমি ভেবেছি যদি কলকাতা থেকে ট্রিটমেন্ট করো, তাহলে আমি কলকাতা গিয়ে হসপিটালে গিয়ে ওনার সাথে দেখা করে আসবো। বলছে না, আমি বর্ধমান থেকে ট্রিটমেন্ট করি। আমি বলছি তোমাকে আসতে হবে না, আমি নিজে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। তো ওই যে মানুষটা যে আমার সাথে একদিন দেখা করবে, তুমি এটা পয়সা দিয়ে কাউকে বলাতে পারবে? সে হয়তো বলবে, প্রফেশনালি বলবে, মন থেকে বলবে না। সেটাই। এইগুলো অনেক বড় পাওনা না? কোনো বৌদি বা কোনো কাকিমা বা কোনো দাদারা এসে বলছে আমার ছেলেটা একটু তোমার সাথে সেলফি তুলবে, একটু তুলে দাও না। এই যে পাওনাটা, আমি বারবার করে বলছি, এগুলো কিন্তু কোনো অহংকারের কথা না। এগুলো একটা বড় পাওনা, যেগুলো তুমি বড় ফিলিংস, যেগুলো তুমি পয়সা দিয়ে কিনতে পারবে না। এই তো তোমাদের ওয়ারলেস মোড়ে দাঁড়িয়ে আছি, একজন অটো কাকু যাচ্ছে, আরে আমেরিকান দাদা না, হাত দেখালো, একজন সেলফি তুললো। তুমি এই জিনিসটা পয়সা দিয়ে কিনতে পারবে? একদম না। নৈহাটিতে গেছি পুজো দিতে, বড়মার মন্দিরে, ছেলেপেলেরা এসে বলছে দাদা তুমি অনেক পিছনে দাঁড়িয়ে আছো, তুমি সামনে এসে দাঁড়াও, আমাদের লাইনে দাঁড়াও। আমি তো আমার ফ্যামিলি নিয়ে গেছি। আমার দোকানে একজন এসছে, রাজাদা নামে, নৈহাটি একজন, ওর ফ্যামিলি নিয়ে এসেছিল আমার দোকানে বিরিয়ানি খেতে। ওই একদিনই এসে খেয়ে চলে গেছে। যখন রাজাদা শুনেছে যে আমি নৈহাটিতে এসেছি, আমার ফ্যামিলি শুদ্ধ নিয়ে গেছে ওর বাড়িতে গিয়ে, এতটা আত্মীয়তা করেছে, লিটারালি আমার ফ্যামিলির লোকজন অবাক হয়ে গেছে। তাহলে এই যে ভালোবাসাটা কোথা থেকে? এই বিজনেস থেকে। যে মানুষটার সাথে একবারের পরিচয়, সে এতটা করছে, আমার ফ্যামিলির লোক অবাক হয়ে গেছে। মানে এইগুলো তুমি
কি বলবো, মন্দারমণিতে গেছি, রিসর্টের অনার হাফ ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, আরে আমেরিকান দাদা না। ওকে। বুঝতে পারলি, এইগুলো একটা আলাদা পাওয়া। বা রাস্তাঘাটে বেরোলে সেলফি নেয় লোকে, লোকে এসে ডাক খোঁজ করে। আবার অনেকে আছে মুখের দিকে তাকে, ছেলেটাকে কোথাও যেন চেনা চেনা লাগে, চেনা অনেকে দেখেও বিশ্বাস করতে পারে না যে এটাই সেই ব্যক্তি। কিন্তু বারবারই বলছি, এটা কোনো অহংকারের কথা না, এটা একটা আলাদা পাওনা, যেটা আমি আমার বিজনেস থেকে পেয়েছি। আর এটা হয়েছে তাদের জন্য, যেসব মানুষজন আমাকে এসে ভাইরাল করেছে, যেসব মানুষ দূর দূরান্ত থেকে বা আমার প্রতিবেশী যারা হাবড়া অশোকনগরের লোক, তারা এসে বিরিয়ানি খেয়েছে, একদম তারাই কিওর করেছে। এই জিনিসটাকে কখনো ভুলে গেলে হবে না, তাদের কৃতজ্ঞতা জানাতে হবে। ওকে। আচ্ছা, আমেরিকান দাদার কোনো সময় কি এরকম হয়েছে যে লাইফে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, মানে যেটা আনএক্সপেক্টেড ছিল? হ্যাঁ, আমার বাবার অকাল বয়ান, ওকে। আমি ভাবতেই পারিনি কখনো। আর আমার একটা হিডেন জিনিস আছে, আমার একটা সমস্যা আছে, জেনেটিক একটা ডিসিজ আছে, সেটা আমি কখনো ভাবিনি যে হবে আমার। অনেকে বলে যে, অনেকে না কমেন্টে বলে যে আমেরিকা থেকে লাথি খেয়ে এসছে, আমেরিকা বিতাড়িত। কিন্তু আমি যদি কেন আমেরিকা থেকে আমি ইন্ডিয়াতে রিমেইন করেছি, সেটা যদি কাউকে যদি আমি বলি, সে যদি মানে অনেক মানুষ আছে না, সে যদি মানে একদম মানুষও হয়, সেও আমাকে খারাপ বলবে না। কিন্তু আমি কখনো বলি না, তার একটাই কারণ, আমার যারা খুব কাছের লোক ফুড ব্লগার্সরা, তারা কিন্তু জানে, কিন্তু তাদের ভিডিওতে নেই। কখনো আমি বলি না, কারণ মানুষ, আমি এটা বিশ্বাস করি, মানুষজন আমাকে, আমি চাই না কেউ সিম্পেথি দিয়েছিল, আমি চাই মানুষজন আমাকে আমার কোয়ালিটি, আমার খাবারের কোয়ালিটি দিয়েছিল। ওই একটা ব্যাপার আছে, আমার বাবার অকাল প্রয়াণে আমি ভাবতেই পারিনি ওইভাবে বাবা সুস্থ মানুষ চলে যাবে আমাদের ছেড়ে, আর ওই সমস্যাটা আমার লাইফে আসবে, এটা আমি কখনো ভাবিনি। যেই ছেলেটা আর্মির মতন র্যালিতে গিয়ে 150 জনের মধ্যে সেকেন্ড হয়, যেই ছেলেটা ছোটবেলা থেকে ফুটবল খেলে, সেই ছেলেটার মধ্যে যে একটা জেনেটিক একটা ডিসিজ আসবে হার্ট রিলেটেড, সেটা আমি কখনো ভাবিনি। তবে মনে করেছি যে হয়তো এটা হবারই ছিল, তাই। কিন্তু নিয়মিতভাবে ডক্টরদের পুরো বারণ আছে যে আগুনের সামনে যাওয়া যাবে না, বেশি স্ট্রেস নেওয়া যাবে না, কিন্তু ওইগুলো তো এখন নিয়মিতভাবে আমার যেতে হয়, আমার করতে হয় আমার, কারণ ওই জায়গাটাকে আমি বিশ্বাস করতে পারি না কাউকে। বুঝতে পারলে? জানি না কতদিন করতে পারবো, করে যাই। খুব একটা সিক্রেট আছে আমার, সেটা যারা আমার কাছের লোক তারাই জানে, আমি কখনো বলি না অন ক্যামেরা। বলে ফেলেছিলাম একবার, বাহারে একটা ফুড ফেস্টিভ্যালে গেছিলাম, বিশাল বড় স্টেজ ছিল, কোনোদিনও বক্তৃতা দিইনি, ওইখানে গিয়ে ইমোশনে পড়ে বলে ফেলেছিলাম। তো অনেকে এসে আমাকে বলছে যে এটা তো বলার দরকার ছিল না, তুই বলেছিস যে বলবি না, এটা আমাদেরকে কখনো বলিসনি। তারপরে ভাবলাম যে ওটা ইমোশনে বেরিয়ে গেছে, আমি বলবো না আর কোনোদিন। কিন্তু যারা কাছের লোক তারা জানে, তোমাকেও বলেছি অফ ক্যামেরা, একদম অন ক্যামেরাতে বলবো না। সেটাই, ওকে। যে আমেরিকা থেকে লাথি খেয়ে আসিনি, কারণে এসছি, মানে মজবুরিতে চলে এসছি, নাহলে ওই লাইফ একটা আলাদা লাইফ, এই লাইফটা আলাদা লাইফ। আমি তো তখন ভাবিনি যে আমি এতটা সাকসেস হব বা এতগুলো চাল বিক্রি করতে পারবো, সেটাই। তখন কিন্তু আমার কাছে ওটা বেটার ছিল, কিন্তু আমি পরিস্থিতি শিকার হয়ে যেতে পারিনি। তখন জানতাম না আমার বিজনেসটা এত মানুষজন আমাকে চিনবে, তাহলে হয়তো থেকে যেতাম। কিন্তু সেই সময়টা চেষ্টা করেছিলাম যাতে চলে যেতে পারি, কিন্তু হয়নি। হয়তো যেতে পারতাম অনেক কাঠখড় পুড়িয়ে, কিন্তু যেতে পারিনি। আর একটা আছে না যে আনন্দ, যে সময় তুমি দুঃখ পেয়েছো, সব থেকে বেশি আনন্দ কোথায় পেয়েছো? কিছু পার্সোনাল জিনিস তো আছে যেগুলো আলাদা, তোমার বৌদি আমার লাইফে এসছে, তার একটা আনন্দ, বাবা মা ফ্যামিলির সাথে স্পেন্ড করা একটা আলাদা আনন্দ। আমি বেশি আনন্দ হয়েছিলাম যেদিন আমার ইউএস ভিসা হয়েছিল। ওকে, মানে আমি কান্না করে দিয়েছি, আমি যখন ভিসা এমবাসি থেকে বেরিয়েছি না, আমি কান্না করে দিয়েছি। এটা ভাবিনি কখনো, মানে হ্যাঁ, ইউএস ভিসা এমন একটা জিনিস না, অনেক কাঠখড় পেরিয়ে করে পেতে হয়। তোমাকে ওই এমবাসিতে যারা বসে না, তোমার মধ্যে যদি একটুখানি গলত কিছু দেখে না, সঙ্গে সঙ্গে ভিসা ডিনাই করে দেবে ওরা, সাথে সাথে। এখানে একটা কোয়েশ্চেন আছে আমার, একটু অন্য দিকে আমি যাচ্ছি, সেটা হলো দেবদার মুভিতে আমরা একটা
মুভিতে দেখেছিলাম যে ইউএস ভিসা করতে নাকি 10 লাখ টাকার মতন ডিপোজিট লাগে, ঠিক না আছে? ওটা ভিসার ক্যাটাগরি থাকে। ওকে। তুমি কোন ভিসা ক্যাটাগরিতে যাচ্ছ? হুম। তুমি এখন বিজনেস পারপাসে যাচ্ছ, হুম। তুমি এখন ঘুরতে যাচ্ছ, হ্যাঁ। তুমি ট্যুরিস্ট ভিসাতে যাচ্ছ, হ্যাঁ। তোমাকে তো দেখাতে হবে যে তোমার কাছে টাকা আছে। হুম। তোমাকে টাকা না থাকলে ওরা তো প্রুফ চাইবে যে তুমি ওখানে গিয়ে যে 3 মাসের জন্য বা 2 মাসের জন্য যাবে, তুমি কি করে সার্ভাইভ করবে তোমাকে যদি টাকাই না থাকে? সেটাই। তো এমন তো হতে পারে তুমি ওখানে গিয়ে ভিড়ে গেলে আর আসলে না। এই জন্য ওরা ওইসব ডকুমেন্টস দেখে যে সেটা তোমার ব্যাংক ব্যালেন্স ওদের কত দেশের আছে। ক্ষেত্রে ক্ষতি। ক্ষতি না, একদম। তুমি চাইবে যে তোমার দেশে কেউ এসে অন্য দেশের মানুষজন এসে কাজ করুক, তোমার দেশের সেই ক্ষেত্রে তো অসুবিধা না। ধরো একটা বিদেশি কেউ এসে তোমার দোকানে কাজ করলো বা একটা চাকরি করলো, সে যদি না আসতো ওই চাকরিটা তোমার দেশের একজন করতে পারতো। সেটাই। তো ওরা ওইভাবে দেখে নেয়। আর ইউএস এমন একটা দেশ, ইউএস কানাডা, তোমার ওরা এসব দিকে তো দেখবেই দেখবে, কারণ মোস্ট অফ দ্য পিপল ওখানে যদি যাদের উদ্দেশ্যই থাকে গিয়ে আর ফিরবো না, ওখানে থেকে যাবো, ওই জন্য ওরা দেখে। বা তুমি একটা গিয়ে বিপদে পড়লে হুম। তোমাকে কে উদ্ধার করবে? তোমার কাছে সেভিংস আছে মানে ঠিক আছে। সেটাই। আর সেভিংসটা তুমি ওরকম না যে তুমি তোমার বন্ধুর কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়ে সঙ্গে সঙ্গে ফেললে, দেখালে আমার কাছে 10 লাখ টাকা, অ্যাপ্রুভ হবে না। সেটা তোমাকে থাকতে হবে। ট্রানজ্যাকশন দেখাতে হবে যে তোমার অরিজিনালি কি আছে নাকি। তোমাকে এটা প্রুফ দিতে হবে যে তুমি যাচ্ছ আবার ঘুরে চলে আসবে। আমাদের যেমন এই প্রুফটা দিতে হয়েছে যে আমরা জাম্প করবো না শিপ থেকে। হুম। ওরা যদি মনে করে, ওরা অনেক রকমের কোশ্চেন করে, যদি মনে করে যে তুমি কিছু ভুল বলছো বা কিছু বলছো, সঙ্গে সঙ্গে ডিনাই করে দেবে। আর ইউএস ভিসা একবার ডিনাই হওয়া খুব চাপ, একবার দুবার তিনবার হলে তো আর পাবেই না ভিসা। ওকে। তো ওই যখন ভিসা এম্বাসি থেকে যখন বলছে ইওর ভিসা ইজ অ্যাপ্রুভ, তখন মানে আমি কান্না করে দিয়েছি। তখন যখন অনেক দিনে একটা স্বপ্ন পূরণ হয়, একটা আলাদাই আবেগ কাজ করে। একটা একটা পাসপোর্টে ইউএস ভিসা মানে থাকা মানে তুমি যে কোনো পৃথিবীর যে কোনো দেশে চলে যেতে পারবে, তোমাকে কাঠখড় পোড়াতে হবে না। অ্যাপ্রুভালটা খুব তাড়াতাড়ি আসে। ওই একটা জিনিস আমার খুব মানে স্মরণীয় দিন ওটা থাকবে মনে থাকবে। আর কিছু কিছু পার্সোনাল জিনিস আছে যেগুলো তো সব কথা তো বলা যায় না, এমন এমন সেটাই। জিনিস আছে। তবে ওই দিনটা আমি সত্যি খুব খুশি পেয়েছিল। বিশাল বিশাল। যারা নতুন বিজনেস খুলছে, সেটা বিরিয়ানির ব্যবসা হতে পারে বা যে কোনো ধরনের ব্যবসা, যারা ব্যবসা নিয়ে ভাবছে, কারণ অনেকে বলে না যে বাঙালিরা ব্যবসা করতে পারে না, সেক্ষেত্রে তো এখন অনেক ধরনের অনেক এন্টারপ্রেনাররা আসছে নানান ধরনের বিজনেস নিয়ে। যারা আসছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে কি বলবো, দেখো ব্যবসা তোমাকে সততা নিয়ে করতে হবে। মানুষকে যদি সেটা যদি ফুড ইন্ডাস্ট্রি হয়, মানুষকে ভালো খাওয়াতে হবে। হুম। আর একটা কথা আগেই বলেছি, যেই ব্যবসাটা মানুষ করবে তার তার এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই ব্যাপারে। হুম। আর যারা ব্যবসা করতে আসছে তাদেরকে মানে শুভকামনা জানাবো। আর কি বলবো বলো, তাদের জন্য শুভকামনা, তাদের ব্যবসা যেন অনেক অনেক বড় হয়। সেটাই। কিন্তু যেই ব্যবসাটা করছে, তুমি যেটা করছো, হুম। তোমার যদি মিনিমাম নলেজ না থাকে, হুম। তুমি তো কিন্তু বেশি দূর এগোতে পারবে না। সেটাই। তোমাকে তার ব্যাপারে এক্সপিরিয়েন্স থাকতে হবে। একদম। তো সেটাই বলবো, জেনে ব্যবসা করতে হবে। আর বাঙালি ব্যবসা পারে না কে বলেছে? পারে পারে, সবাই পারে। ওকে। এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে দাদা বৌদি, ডিবাপি বা আর্সেনালের মতন ব্র্যান্ডগুলোকে কোনো সময় কি মনে হয় এদেরকে টপকে আগে যাওয়ার, বিজনেসের ক্ষেত্রে এদেরকে টপকেও একদিন আগে চলে যাবে? দেখো, অ্যাজ এ বিজনেসম্যান সব বিজনেসম্যানেরই অধিকার আছে তার বিজনেসকে বাড়ানোর। হুম। আর তুমি যাদের কথা বললে, আমি যেমন একটা কথা বলি, খুব রিসেন্ট না এই সোশ্যাল মিডিয়াতে উজ্জ্বলদা আর আমার বিরিয়ানি নিয়ে খুব মানে কেউ কেউ আছে না দুজনকে ক্রপ করে মাঝখানে দিয়ে কার বিরিয়ানি সেরা। হ্যাঁ। তো আমি একটা কথা বলি, দেখো যদি কোনোদিনও উজ্জ্বলদার থেকে যদি আমি 1 কিলো চালও বেশি বিক্রি করতে পারি না, সেদিনকারও এই মানুষটার সাথে আমার তুলনা তোমরা করো না। আর এই দাদা বৌদি ডিবাপি এদের দেখে আমি বিজনেস শুরু করেছি। একদম। সবাই চায় যে আমি এটা চাইতেই পারি যে আমার বিরিয়ানি দাদা বৌদির মতনও একদিন ব্র্যান্ড হোক বা তার থেকে বেশি হোক। কিন্তু যদি সেটাও হয়, সেদিনকারও আমি বলবো তাদের কাছ থেকে আমি শুনেছি, শিখেছি অনেক কিছু। ওকে। তারা আমাকে ইন্সপায়ার করেছে। আমি দাদা বৌদিতে রিসেন্ট গেছিলাম, দাদা বৌদির মালিক যিনি আছেন আমাকে পুরো ঘুরিয়েছে। অনির্বাণদা দাদা বৌদি এই ডিবাপি যে তার ওপেনিং এ সোদপুরে আমাকে আউটলেট ওপেনিং হয়েছিল কিছু। সবকিছু কি বিজনেসটাই কি সবকিছু?
বিজনেসে কিছু শেখার জিনিস আছে। এই যে অনির্বাণ দা, ডি বাপির মতন যাদের দেখে আমরা বিজনেস শুরু করেছি, তারা এই প্রচারটা করলো না যে আজকে দীপঙ্কর তো একটা স্ট্রিট ফুডের বিরিয়ানি বিক্রি করে এত কম দামে, ও তো আমাকে না নিমন্ত্রণ করতে পারলো। সেটাই। তো সে যখন নিমন্ত্রণ করলো আমাকে, এটাকে একটা শিক্ষণীয় ব্যাপার না যে ছোট ছোট যারা বিজনেসম্যান আছে তাদেরকেও সাথে নিয়ে চলতে হয়? এখানে কি শেখার জিনিস নেই? একদম। তো এখান থেকে তো অনেক এক্সপিরিয়েন্স আমি গেইন করতে পেরেছি। তাই এরা তো বড় মনের পরিচয় দিয়েছে। দাদা বৌদিতে গেছি, তারা তো পাত্তা নাও দিতে পারতো আমাকে। তারা তো আমাকে সাজেস্ট করলো যে দোকান বন্ধ রাখলে হবে না ভাই, তুমি ব্র্যান্ডিং না করো, তুমি টেক ওয়েতে দাও, কিন্তু দোকান বন্ধ করবে না, তাতে কাস্টমারের ক্ষতি হয়, কাস্টমার কেটে যায়। তা এইগুলো কি উপকার না তাদের কাছ থেকে পাইনি? সেটাই। তো তাদের কাছ থেকে তো শিখছি আমি। একটা যে প্রাইমারি স্কুলে যে টিচার, তার কাছে তো পড়ে মানুষ সায়েন্টিস্ট হয় ছাত্ররা। একদম। সেই সায়েন্টিস্টটা কি কখনো মাস্টারের থেকে বড় হয়ে যায়? না। তো আমি যদি এদের থেকে 1 কিলো চালও কোনোদিনও বেশি বিক্রি করি, এরা আমার সেই শ্রদ্ধেয় ব্যক্তি থাকবে, এদের কাছ থেকে শিখেছি, সারা জীবন এই কথাই বলবো। মানুষের অধিকার আছে যে তার ব্যবসা বাড়ানোর, আমার অধিকার থাকতেই পারে, বা আমি ভাবতেই পারি আমার বিজনেসটা আজকে দাদা বৌদি বা ডিবাপির 4টে ব্রাঞ্চ আছে, আমার 5টা হোক, চাইতেই পারি আমি। সেটাই। কিন্তু যদি সেটাও হয়, আমি সেদিনও মনে রাখবো যে এই মানুষগুলো থেকে আমি অনেক কিছু শিখেছি। তাই না? সবকিছু এরকম না, ডিবাপি তো আমাকে তার কিচেনে নিয়ে যায়নি, হয়তো কিচেনে নিয়ে গেলে আমি অনেক কিছু শিখতে পারতাম, কিন্তু সেইটাই কি শেখার শেষ সেই জায়গাটা? সে যে আমাকে নিয়ে নিমন্ত্রণ করে এই প্রচারটা করলো, বা সে এই শিক্ষাটা দিল যে ছোট ছোট ছেলেদের নিয়েও চলতে হয়, ছোট ছোট বিজনেসম্যানদের পাশে দিয়ে চলতে হয়, এটাও তো একটা বড় শিক্ষণীয় ব্যাপার। যদি আমি কোনোদিনও তাদের মতন হই, আমাকে তো সেটা শিখিয়ে গেল যে তোর নিচে যারা আছে তাদেরকে নিয়ে তোকে চলতে হবে। সেটাই। তো এদের কাছ থেকে প্রতিনিয়ত শিখেছি, আর এদেরকে দেখে আমি ব্যবসা করেছি। একদম। তো এরা, উজ্জ্বল দা, এরা সবসময় আমাদের সেই জায়গাটায় থাকবে, উপরেই আছে, উপরেই থাকবে, সারা জীবন তাদের কাছ থেকে শিখবো। ওকে। ভগবানে কতটা বিশ্বাস করো? ভগবান বিশ্বাস করতে হবে তোমাকে। আমি বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। আর অ্যাজ এ একটা ব্রাহ্মণ ছেলে হয়ে যদি বলি যে আমি বিশ্বাস করি না, তাহলে এটা ভুল। আর ভগবান তো আমি বিশ্বাসই করি, 100% করি। এবার এই ব্যাপারে যদি তোমার কোনো কোশ্চেন থাকে তুমি করতে পারো। ওকে। কোনো সময় পুজো নিজেই বাড়িতে? হ্যাঁ, আমি তো ব্রাহ্মণ, আমি নিজে লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি। ওকে। আর আমি ইসকনের সাথে জড়িত ছিলাম, মায়াপুরের ইসকনের সাথে। ওকে। ভগবানকে খুব ভালো করে বিশ্বাস করি। আচ্ছা, এই ইসকনের, তাহলে বলো, ভগবানকে যদি মানুষ বিশ্বাস না করে, তাহলে হসপিটাল নার্সিং হোমে কেন ভগবানের মন্দির থাকে? রাইট। ওটা তো সায়েন্সের জায়গা। একদম সায়েন্স তো। তোমাকে হয় ধার্মিক হতে হবে, আর নাহলে তোমাকে নাস্তিক হতে হবে। যারা নাস্তিক তারা ভগবান বিদ্বেষী, বিশ্বাস করে না, তারা সায়েন্স বিশ্বাস করে। তাহলে তারা কেন কোশ্চেন করে না যে তাহলে কেন মন্দির থাকে, নার্সিং হোমে কেন থাকে, হসপিটালে কেন থাকে? ডক্টররা কেন বলে যে আমাদের যতটা করার করেছি, বাকিটা ভগবানের হাতের উপরে এখন? সেটাই। তার পাশাপাশি আমি এটাও বিশ্বাস করি, মানুষকে যদি ভগবানের পরে কেউ বাঁচাতে পারে, সেটা হচ্ছে ডক্টর। একদম। আর আমি এই ব্যাপারটা খুব জানি, আমাকে ওই ডক্টরই বাঁচিয়েছে। একদম। ঐশ্বরিক একটা শক্তি আছে। তবে ভগবানের সাথে দেবদেবীদের মিলালে চলবে না। এটাই, আমি এই কথাটা বললে হয়তো অনেক বিতর্ক হতে পারে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ভগবান একজন, আর যারা আছে দেবতা দেবী, এরা, এদের সাথে ভগবানের কোনো তুলনা নেই। একদম। ভগবান তিনি, যার মধ্যে অনেক ব্যাপার আছে, অনেক ধার্মিক ব্যাপার আছে, তুমি গীতা ফিতা পড়লে বুঝতে পারবে। জানি না তুমি পড়েছো কিনা। গীতা পড়বে কখনো, আমি হয়তো পুরোটা পড়তে পারিনি, তবে অনেক কিছু তুমি জানতে পারবে, অনেক কিছু তুমি রিয়েলাইজ করতে পারবে লাইফে। আচ্ছা দাদা, রিসেন্টলি আমি ফেসবুকে স্ক্রোল করতে করতে একটা ভিডিও দেখি, যেখানে মায়াপুরের এক ব্যক্তি তোমার নামে খুব প্রশংসা করছে, কারণ তুমি নাকি তার ডাউনফলের টাইমে তার পাশে দাঁড়িয়েছিলে, এবং তোমাকে ইন্সপায়ার করে সে আজকে একটা বিরিয়ানির দোকান দিয়েছে মায়াপুরে। তা ওই বিষয়টা যদি আমাদের একটু বলো। রানাদার কথা বলি, জগন্নাথ ভেজ বিরিয়ানি মায়াপুরে এখন ফেমাস। আশা করি ভবিষ্যতে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ফেমাস হবে। রানাদার সাথে ব্যক্তিগত সম্পর্ক আমার অনেক আগে থেকে। রানাদা খুব ডিপ্রেশনের মধ্যে ছিল একটা সময়,
পার্সোনাল কারণে, হুম। মানুষের জন্য অনেক কিছু করেছে, মানুষ দাম দেয়নি, তো ও ডিসাইড করে যে ও মায়াপুর চলে যাবে। আর তখন আমি তখন ডিসাইড করি যে যদি মায়াপুরে একটা দোকান দেওয়া যায়, বিরিয়ানির তো দোকান নেই। সেটাই। আমি ভাবলাম যে আমার তো হবে না, মানুষ আমার থেকে খাবে না, কারণ অভক্ত, মাছ মাংসের বিরিয়ানি বানাই আমি, আমিষ খাবে না। তা রানাদার রান্না বান্নার এক্সপিরিয়েন্স ছিল, আমি রানাদাকে বললাম রানাদা তুই গিয়ে দে, এবং তার পাশাপাশি যতটা হেল্প করার আমি রানাদাকে করেছি, মশলা রেশিও থেকে সত্যি কথাই বলেছে, সব বানিয়ে কিছু বলেনি, সবকিছু করেছে। এখন রানাদা গিয়ে সাকসেস হয়েছে, রানাদা কৃতজ্ঞতা জানিয়েছে, হুম। আমার মন খুব ছুঁয়ে গেছে জানো। এই যে বারবার আমি একটা কথা বলি না, কেন আমি যে ইউটিউবারদের কৃতজ্ঞতা জানাই, হুম। আজকে আমি যদি কারোর জন্য কিছু করতে পেরে সে যদি আমাকে কৃতজ্ঞতা জানায়, আমার যদি এতটা ভালো লাগে, আমার মন ছুঁয়ে যায়, তাহলে আমার জন্য যারা এত কিছু করলো তাদের কি এই কৃতজ্ঞতাটা পাওয়াটা প্রাপ্য না? সেটাই। তার জন্যই আমি তাদের কৃতজ্ঞতা জানি। ফুডগুরু সৌমিক নামে একটা ছেলে আছে, হুম। ওর যখন 1000ও ফলোয়ার্স না, তখন আমার দোকানে এসে ভিডিও করেছে, 7 লাখ ভিডিও গেছে ভিউজ হ্যাঁ ফেসবুকে। হ্যাঁ। তারপরে যখন ওর 10,000 হলো, তখন ও আমার কাছে এসে আমাকে একটা ছোট্ট মিষ্টি খাইয়ে গেছিল, 5 টাকা দামের একটা 10 টাকা দামের মিষ্টি। টাকাটা বড় কথা না, কিন্তু ও যে আমাকে মনে করে যে মিষ্টিটা খাইয়ে গেছে, আমার কতটা ভালো লেগেছে। তখন আমার ওই জিনিসটাই মনে হয়েছে যে একটা ছেলে আমাকে কৃতজ্ঞতা জানিয়ে একটা মিষ্টি খাইয়ে গেল, কারণ আমি তার জন্য কিছু করতে পেরেছি তার জন্য। তা আমার জন্য যারা করছে তাদেরকে কেন আমি জানাবো না? তাদেরও তো এটা ভালো লাগার বিষয় আছে, সেটাই। ওর জন্য আমি কৃতজ্ঞতা জানি। আর কৃতজ্ঞতাটা ওরা প্রাপ্য, ওরা এই জিনিসটার প্রাপ্য। একদম। রিসেন্টলি দেখা গেছে মধ্যম গ্রামের পোলাও কাকুকে তুমি কিছু অর্থ দিয়ে সাহায্য করেছো, ওইটা কি তোমার পাবলিসিটি স্টান্ট ছিল নাকি তুমি মন থেকে করেছো জিনিসটা? দেখো ব্যাপারটা হচ্ছে এইটা নিয়ে না অনেক বিতর্ক চলছে। কেউ সন্দীপ দাকে ফোন করে বলছে যে আমেরিকান দাদা 10,000 টাকা দিয়েছে, কেউ বলছে 7,000 টাকা দিয়েছে, কেউ বলছে দেয়নি। নানান জায়গা থেকে নানান ধরনের প্রশ্ন, ফোন আসছে ওনার কাছে, ফোন কলস আসছে। দাদা আমাকে পার্সোনালি ফোন করেছিল। ব্যাপারটা হচ্ছে আমি এটাকে তুমি অর্থ বলতে পারো না, আমি চেয়েছিলাম ওনার পাশে দাঁড়াতে। আমি দেখেছি আমি চেয়েছিলাম যাতে ওনার ব্যবসার যে সামগ্রী জিনিস, গামলা হাড়ি যা জিনিস লাগে সেটা কিনতে আমি চেয়েছিলাম, কিন্তু আমি তো জানি না তার কি দরকার, ওর জন্য আমি কিনে দিতে পারিনি তাকে। তার জন্য ওই টাকাগুলো দেওয়া, আর কত টাকা দিয়েছি সেটা শুধুমাত্র আমি নিজে জানি আর সন্দীপ দা জানি, এছাড়া কেউ জানে না। ইভেন আমার সাথে যে দুজন গেছিল তারাও জানে না। আর যদি পাবলিসিটি হতো তাহলে আমি খামে করে দিতাম না, টাকাটা এরকম গুনতে 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 ওনার হাতে দিতাম। আমার মনে হয়েছে যে আমি কেন ওনার পাশে দাঁড়িয়েছি জানো, ওই যে আমি বলছিলাম না যে আমি একটা ছাতা আর একটা টুল নিয়ে বসে থাকতাম আগে, তখন যখন বৃষ্টি হতো আমি ওরকম ছাতা ধরে থাকতাম, আর বৃষ্টি ছাতা পড়ার থেকে আগে আমার বিরিয়ানির হাড়ির ঢাকনাতে জল পড়তো, আমি বিরিয়ানি নিয়ে দৌড়াদৌড়ি করতাম এদিক ওদিক, কোথায় যাব। আমার সিচুয়েশনটা ওরকম ছিল। তো যখন আমি ভিডিওটা দেখি না, আমার খুব মনে লেগেছে যে একটা সময় স্ট্রাগল আমি এইভাবে করেছি, আর ওর জন্য আমি ওনার পাশে গিয়ে দাঁড়িয়েছি। এটা কোনো পাবলিসিটি না। আর কত টাকা দিয়েছি কি দিয়েছি এটা মানুষ সব ভুলভাল ছড়াচ্ছে, যেটা আমি ছাড়া আর কেউ জানে না। আমি আর সন্দীপ দাই জানি, এছাড়া কেউ জানে না। এই যে বাংলাদেশ থেকে এই মাত্র তোমাদের সামনে ফোন আসছে, বাংলাদেশ থেকে ফোন করে বলছে যে আমি সন্দীপ দাকে যে সাহায্য করেছি সেটা সন্দীপ দা নাকি তার কাছে স্বীকার করেনি। উজ্জ্বল দা নাকি বলেছে আমার বিরিয়ানি খারাপ। আমি হতেই পারে না কোনোদিন, উজ্জ্বল দার কথা বলতেই পারে না, উজ্জ্বল দা জীবনে বলবে না আমার বিরিয়ানি খারাপ। এরকম কল ওনাদের কাছেও আসছে, আমাদের কাছেও আসছে। তুমি তো দেখলে কতবার করে ফোন আসছে, কত ডিস্টার্ব। একদম এই জিনিসগুলো হচ্ছে। এগুলো হওয়ার কারণ কি জানি না। আমি উজ্জ্বলদার একটা ভিডিওতে দেখেছি, উজ্জ্বলদার কাছে বলা হচ্ছে আজকে 1 লাখ টাকা লাগবে, কালকে 3 লাখ টাকা লাগবে। এরকম ফোন কলস আমার কাছে কোনোদিনও আসেনি, আসতেই পারে। আচ্ছা দাদা, এতক্ষণ ধরে বিরিয়ানি নিয়ে কথা হচ্ছে, সেক্ষেত্রে যদি আমি এখন তোমাকে বলি তোমার বিরিয়ানিটা বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো বিরিয়ানির নাম বলতে পারো, তোমার কোন বিরিয়ানিটা ভালো লাগে খেতে পার্সোনালি? আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশি তো বিরিয়ানি খাইনি, রিসেন্ট খেয়েছি দাদা বৌদি, আর ডি বাপিরটা আমি খাইনি এখনো। ডি বাপিরটা খাইনি, তার কারণ হচ্ছে সেদিনকার আমি ডি বাপির উদ্বোধনে ছিলাম, তো আমি ওখানে বসে খাইনি, পার্সেল নিয়ে এসেছিলাম। তো পার্সেলটা
আমি খাইনি, মানে অন্য একজন খেয়েছে, সে কোনোদিনও খায়নি বলে আমি বলেছিলাম তুই খেয়ে নে। তো যাই হোক, খেয়েছি বলতে দাদা বৌদি খেয়েছি, আর বড় ব্র্যান্ড বলতে আর্সেনাল খেয়েছি। তো আমার স্পেশালি দাদা বৌদি বেশি ভালো লেগেছে ব্র্যান্ডের মধ্যে। এরা তো আর বড় বড় ব্র্যান্ড, আর্সেনাল বেশি ভালো লেগেছে, এই সরি দাদা বৌদি বেশি ভালো লেগেছে। আর তো এইগুলো তো আমি খাইনি, যেইটা খাইনি সেটা নিয়ে তো মন্তব্য করা ঠিক না। সেটাই। এবার যদি আমি কোনোদিনও ডিবাপি বা এই ধরনের বিরিয়ানি খাই বা আমিনিয়ার বিরিয়ানি খাই বা এইসব, তারপরে এটা যদি 6 মাস পরেও তো আমি এক্সাক্ট অ্যান্সারটা দিতে পারতাম। এখন ওই সব থেকে ভালো বিরিয়ানি খেয়েছি বলতে দাদা বৌদির বিরিয়ানিটা খেয়েছি। এবার অনেকে বলতে পারে খারাপ, এবার আমরা যখন গেছিলাম তখন তো আমাদের অ্যাজ এ গেস্ট হিসাবে আমাদের দেওয়া সার্ভ করা হয়েছিল, একটু ভালো করেই দেওয়া হয়েছিল। অনেকে বলতে পারে যে মিথ্যে কথা বলছে, হয়তো বড় বড় ব্র্যান্ডের নাম করে বলছে, সত্যি বিরিয়ানিটা ভালো ছিল। বিরিয়ানি ভালো ছিল, মটনের কোয়ালিটি ভালো ছিল, আলু ভালো ছিল, পারফেক্ট ছিল একদম সবকিছু। আচ্ছা দাদা, তোমার যে এখন যে এই সাকসেসটা তোমার বাবা দেখে যেতে পারেনি, কোথাও কি এই আফসোসটা আছে? হ্যাঁ আছে তো, খুব আছে। অনেকে দেখবে না সোশ্যাল মিডিয়াতে অনেক বলে না যে তুমি যদি অতীতে তুমি যদি কিছু ফিরিয়ে আনতে চাও তুমি কোনটা ফিরিয়ে আসবে, দেখবে অনেক অপশন দেয়, এই টাকা পয়সা 1 কোটি টাকা, বাবা, এই হ্যান ত্যান। আমাকে যদি কেউ অপশন দেয় আমি বলবো আমার বাবাকে ফিরিয়ে দিতে। বাবা খুব কষ্ট করেছে, মানে কষ্ট করেছে মানে কি, মানে কষ্টই করে গেছে সারা জীবন, সাকসেসটা দেখতে পারেনি। যেই সময়টা তুমি হালটা ধরেছো, যেই সময়টা আমি বা আমার দাদা একটুখানি মানে বাবার সুখের সময়টা, সেই সময়টাই বাবা মানে অকালপ্রয়াণ হয়েছে, চলে গেছে। তো অনেক কষ্ট করেছে। আজকে আমার ধরো বাড়ি আছে, টাইলস দেওয়া বাড়ি, টাইলস দেওয়া বাথরুম, কিন্তু একটা সময় ওই বাবা যখন ছিলেন ওই বেড়ার বাড়িতেই থাকতাম, উপরে টিন, ওরকম রিল্যাক্স জীবনযাপন ছিল না, হয়তো তাদের প্রাপ্য ছিল সেটা। সেই জিনিসটা বাবাকে যদি সেই জিনিসটা দেওয়া যেত তাহলে ভালো লাগতো, ভালো হতো। এই মানুষটা এখন নেই, ওইটা তো খারাপ লাগে, ওটা একটা আফসোস। সেটাই। আর আমার বাবার মতন আমি, বলে না আমার দাদা হচ্ছে আমার মায়ের মতন, আমার বাবার মতন আমি। বাবা যেরকম স্পষ্টবাদী ছিল আমিও এরকম স্পষ্টবাদী। মানুষজন আমাকে এর জন্য অনেকে ভালোবাসে, আবার অনেকে পছন্দও করে না। পুরো আমি আমার বাবার মতন, সেম ক্যাটাগরির। বাবার সবকিছুই আমার মধ্যে, মানে রাগ বলো, আমার মা বলে রাগ বলো, বিহেভিয়ার বলো, তারপরে সবকিছুই। ওকে, ফিউচারে কি প্ল্যান, ব্যবসাটাকে আরো কিভাবে বড় করা যায়? বড় করা যায় বলতে দেখো অনেক কিছু চিন্তা ভাবনা আছে। দীঘাতে একটা ব্রাঞ্চ খোলার কথা আছে। এবার তুমি বলতে পারো দাদা অশোকনগর থেকে কেন ডিরেক্ট দীঘা? অনেক জায়গা থেকে অনেক ফোন কলস আসে, দাদা তোমার বাড়ি তো অনেক দূর, আমরা খেতে পারি না বিরিয়ানি, খুব ইচ্ছে। তো আমি মনে করি দেখো পশ্চিমবঙ্গের সব ধরনের মানুষ বছরে একবার না একবার দীঘাতে আসে, সেখানে যদি আমার একটা ব্রাঞ্চ করা যায় মানুষজন সেখানে এসে খেতে পারবে। আর দীঘা একটা টুরিস্ট স্পট, সেখানে মানুষজন প্রত্যেকদিন অনেক মানুষ যায়, সেখানে বিজনেসের একটা ভালো বিজনেস করতে পারি আমরা। সেটাই। আর আমি মনে করি দীঘাতে বিজনেস করলে হবে, শুধু দীঘা না, পরে হয়তো পুরী বা দার্জিলিং, এরপর স্টেপ বাই স্টেপ আসবে। সেটাই, যে মানে ভ্রমণের জায়গাগুলো যেখানে সেখানে সেগুলোতে আমেরিকান দাদা ক্যাপচার করতে চাইছে। একদম, বললাম না এক একজন মানুষের বিজনেস পলিসি এক একজন, সে তার বিজনেস পলিসিতে বিজনেস করে, আমার পলিসিতে তাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের পডকাস্টে আসার জন্য। তোমার পার্সোনালি এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। আর একটা কথা বলবো, তোমাদের আরো উন্নতি করো, তোমাদের সেটআপ আরো বড় হোক। একদম, তোমাদের যে গ্র্যান্ড সেটআপটা হচ্ছে ওখানে ডেকো, ওখানে আসবো। একদম একদম দাদা, শুনেছি খুব বড় করে হচ্ছে ওখানে। তো তোমাদের আগামী দিনের জন্য অনেক শুভকামনা। তোমরা তোমাদের পুরো টিমকে এইভাবে এগিয়ে যাও। তোমাদের যে মোটোটা আছে যে 1 নম্বর পডকাস্ট চ্যানেল হবে, আমার তরফ থেকে আমি আশাবাদী যে হয়তো হবে, তার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ দাদা, থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ। তো বন্ধুরা আজকের মতন আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আর এরকম ধরনের ভিডিও আরো দেখতে গেলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ধন্যবাদ।